আর কি দেখতেছিলাম, ফর্ম, তাই না? এখানে যতগুলা ইনপুট ফিল আছে দেখেন তো কোনটা বাকি আছে, কোনটা কোনটা আমরা এগুলো দেখবো আজকে। এই যে এটা, এটা তো জাস্ট চেক বক্স, এটা তো দেখানো হয়েছে। এই যে এগুলো যেমন কি চেক বক্স, এটাও কি একটা চেক বক্স এখানে। আচ্ছা, এগুলো আমি দেখাই দিচ্ছি কিভাবে করবো। আচ্ছা, এখানে দেখেন বাকি আছে কোনটা কোনটা, এগুলো যেগুলো আসি উপর থেকে একটা একটা করে দেখে আসি। টেক্সট, এটা আমরা দেখছি, টাইপ দেখছি, এরপরে কি পাসওয়ার্ড দেখছি, ইমেল দেখছি, নাম্বার, এগুলো আমরা দেখছি, ডেট দেখছি, কালার দেখছি, ফাইলও দেখছি। এরপরে আছে রেঞ্জ, এই একটা জিনিস কি আমাদের বাকি আছে। আসুন, এরপরে চেক বক্সও কি দেখছি। কি বলছে আগের ক্লাসে তো বলছে, আগের ক্লাসে চেক বক্স দেখছি আমরা। আচ্ছা, আবার রিভিশন করে দাও, সমস্যা নেই। এরপরে রেডিও বাটন, এটাও কি আমরা দেখছি, টাইম, এটাও কি। এরপরে আছে আরেকটা বাকি আছে ইউআরএল। এখানে কয়টা বাকি পাইলাম একটু নোট করেন। একটা আছে কি রেঞ্জ, রেঞ্জ, এরপরে আছে কি টাইম। আচ্ছা, টাইমটা ওই সেম ডেটের মতনই, টাইম দিলে জাস্ট কি এখানে আমি টাইম সিলেক্ট করে দিতে পারবো। এই যে এখান থেকে কি টাইমটা সিলেক্ট করতে পারবেন, এতটুকুই এত পার্থক্য, জাস্ট টাইপের মধ্যে কি টাইম বলে দেবেন। এরপরে আছে কি টাইম। আচ্ছা ঠিক আছে, টাইম নিছি। এরপরে বাকি আছিল কি চেক বক্স। চেক বক্স আবার দেখবেন, ওকে, চেক বক্সও নোট করে নেই। চেক বক্স। আচ্ছা, এরপরে রেডিওটা নিয়ে আরো কারো কোনো কনফিউশন নেই, এটা আমরা দেখছি। এরপরে আছে কি ইউআরএল, তাই না? এটাও আমরা নোট করে নিই। এরপরে আছে কি ফোন নাম্বার, নাম্বার বা টেল। হ্যাঁ, এটা ফোন নাম্বারটা হতে পারে কি নাম্বার স্ল্যাশ টেল, যে কোনো একটা দিয়ে করলে কি হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা যে আর কি বাকি ছিল এখানে নিচে যদি আসি, এগুলো ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, ডেট, জেন্ডার, এগুলো দেখছি। এখানে একটা আছে কি এই যে সিলেক্ট, হ্যাঁ, এই সিলেক্টটা বাকি আছে, এটা আমরা নোট করে নিই। সিলেক্ট। আচ্ছা, এরপরে আছে কি এই যে টেক্সট, একটা জায়গা বড় যা বক্স আছে, এই তো, এটাকে বলে টেক্সট এরিয়া। হ্যাঁ, আচ্ছা, এটাকে আছে টেক্সট এরিয়া, এটা আমরা দেখলাম। ওকে, আরেকটা আছে এখানে দেখেন, আরেকটা নতুন একটা আছে, সেটা আছে কি রিসেট। হ্যাঁ, এটা এটা ওইখানে ফর্মের সাথে কোনো সম্পর্ক না, এটা আমি করে দেবো, সমস্যা নেই। জাস্ট তাহলে এখানে আসেন, আরেকটা হলো কি রিসেট। এখানে দেখেন আরেকটা বাটন আছে কি রিসেট, এটা আমরা দেখি। ওকে, তাহলে চলেন একটা একটা করে আমরা শুরু করি। এটা করার জন্য তাহলে আজকে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করে নেই। নিউ ফোল্ডার, হচ্ছে আজকে একটা HTML ফাইলও করে নেই। আচ্ছা, তাহলে একটা ফাইল ফোল্ডার তৈরি করে নিলাম। এখন আসেন আমরা এটাকে কি আমাদের এখানে ওপেন করেন, টেনে এনে কি সাবলাইম টেক্সটের উপর ছেড়ে দিলাম। এরপরে বেসিক স্ট্রাকচারও কি আমরা নিয়ে নেই, HTML। টাইটেল দিলাম কি ফর্ম। ওকে, তাহলে আমাদের কি কি বাকি ছিল একটু যদি দেখি। এখান থেকে প্রথমে বাকি আছিল কি রেঞ্জ। আচ্ছা, রেঞ্জটা কি, ফার্স্টে আমাদের কাছে একটা ফর্ম ট্যাগ নেওয়া, তাই না? এটা আমরা নিয়ে নেই ফর্ম। এর ভিতরে থাকবে প্রথমে আমরা যে টাইপটা দেখতে যাচ্ছি, এটার টাইপ হচ্ছে কি রেঞ্জ। তার জন্য আমরা কি একটা ইনপুট ফিল্ড নেব, ইনপুট। এখন এখানে কি টাইপটা বলে দেন, টাইপ
এটা হবে কি রেঞ্জ। এরপরে এটার কি একটা নাম দিতে পারেন, নেম, রেঞ্জ, এরপরে ভ্যালু, ভ্যালু এটা খালি থাকে। আচ্ছা উপরে একটা কি লেভেল আমরা দিয়ে দিই, লেভেল, এটা হচ্ছে কি রেঞ্জ। সেভ করি। এরপরে যদি আউটপুটে যাই আমরা, দেখেন এটা কি রেঞ্জ। আপনি যদি টাইপ বলে দেন অটোমেটিক ব্রাউজার থেকে কি এরকম একটা রেঞ্জ দিয়ে দেয়। এখন এটা হচ্ছে কি 0 থেকে 100 পর্যন্ত। ধরেন এমন একটা হতে পারে যে আপনার ইংলিশের কীরকম ফ্লুয়েন্স, আপনার কীরকম, এমন হতে পারে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, ধরেন আমি এখানে রেঞ্জ লেখা আছে, এর পরিবর্তে এখানে কি জাস্ট চেঞ্জ করে দিই আমরা একটু, সেটা আছে কি তাহলে দেখেন এখানে কি আমি যদি এমন হতে পারে যে আপনার এই যে একটা ল্যাঙ্গুয়েজ কি ইংলিশের উপরে আপনার দক্ষতা কতটুকু, কত পার্সেন্ট আপনার দক্ষতা, এইরকম যদি আসে তাহলে কি চাইলে এভাবে রেঞ্জ নিয়ে বলে দিতে পারেন। এটা এখন আপনি যে যে জায়গায় নিয়ে যাবেন সাবমিট করার পরে ওই রেঞ্জটা দেখাবে। আমরা এখানে একটা কি সাবমিট বাটনও আমরা কি একটা নিয়ে নেই, সেটা হচ্ছে ইনপুট, টাইপ হবে সাবমিট। এখানে নেমের আমাদের কি দরকার নেই, রিফ্রেশ করো, সাবমিট বাটনও চলে আসছে। এখন যদি এটাকে আমি কি ফুল দিয়ে দেই, দেওয়ার পর সাবমিট করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি রেঞ্জ 100, মানে এটা হচ্ছে 0 থেকে কি 100 পর্যন্ত দেখাচ্ছে। নিচের থেকে নেবেন যে পার্সেন্টে আপনি সাবমিট করবেন ওই পার্সেন্ট কি এখানে দেখা যাবে আপনার রেঞ্জ কতটুকু। এটা একটা কি টাইপ। আচ্ছা আর কি বাকি ছিল, টাইম। টাইমের জন্য চলেন আরেকটা আমরা লেভেল নিয়ে নিচ্ছি। লেভেল এটা শেষ করে দেই। টাইম এখানে আমরা দিচ্ছি কি ইনপুট, টাইপ হবে টাইম, নেম হবে, আচ্ছা সরি কি লেখছি এটা, নেম হবে টাইম। এখন যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখেন কি আরও একটা ফিল্ড চলে আসছে। এখানে চাইলে কি আপনি টাইম সিলেক্ট করে দিতে পারছেন, অথবা কি এখানে লিখেও দিতে পারেন। ধরেন এখানে দিলাম কি একটা, এরপরে হচ্ছে মিনিট দিতে পারবেন, এটার মধ্যে 30, 32 যাই হোক, এরপরে কি সেকেন্ড। আচ্ছা এই দুটো তো বুঝছেন তাই না, কিছুই না, জাস্ট রেঞ্জের যদি দরকার হয় টাইপ হবে কি রেঞ্জ, আর টাইম যদি দরকার হয় তাহলে কি টাইম। আচ্ছা এরপরে আসেন কি চেক বক্স। এখানে যদি আমরা দেখি চেক বক্স কোনগুলো, এই যে আমাদের এই ফর্মটা যদি দেখি এখানে দেখতেছেন কি এই যে 3টা চেক বক্স আছে। চেক বক্সগুলো কি একটার ভিতরে কি আপনি মাল্টিপল ভ্যালু নিতে পারেন। যেমন রেডিও বাটন দিলে কি শুধু একটা, যে কোনো একটা ভ্যালু আপনি ওটার মধ্যে আসতেছে। এমন যদি দরকার হয় যে না আপনি মাল্টিপল ভ্যালু নিতে যাচ্ছেন, তখন এইভাবে কি চেক বক্স ইউজ করবেন। আচ্ছা এটা আমরা করে ফেলি চলেন। ধরেন এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিচ্ছি, এখানে এসে একটা লেভেল নেই। এখানে আছে যে ইন্টারেস্টেড, আমি কিসের উপরে ইন্টারেস্টেড। আচ্ছা প্রত্যেকটাই আমরা কি করছি, আগে লেভেল নিছি তারপরে কি এই ইনপুট ফিল্ডটা নেই, কিন্তু এখানে দেখেন একটু ডিফারেন্স আছে। আগে আছে কি এই যে ইনপুট ফিল্ডটা আছে, তারপরে কি একটা টেক্সট আছে। আগে কি ইনপুট ফিল্ড আছে তারপরে কি টেক্সট আছে, সেক্ষেত্রে আমরা কি আগে ইনপুট ফিল্ড নেব তারপরে কি লেভেল নেব, চেক বক্স। আচ্ছা তাহলে এখানে আমরা একটা কি ইনপুট নিয়ে নেই,
ইনপুট, টাইপ হবে কি চেক বক্স, নেম হবে এটা ধরেন যেটা আছে এটাই দিয়ে দিলাম ইন্টারেস্ট, ভ্যালু, এই ভ্যালুটা কি হবে, যেটা আমাদের কি লেভেলের ভ্যালু থাকবে সেটাই হবে কি এখানে ভ্যালুটা বলে দিতে হবে। কারণ কি আপনি যখন এখানে ওই একটু আগেই বলছি এই যে লেভেলটা আছে এটা কিন্তু ফর্মের সাথে সাবমিট হয় না, সাবমিট হয় কোনটা, ওই আপনি যে ভ্যালুটা দেন এটা সাবমিট হবে। তাহলে এর পাশে কি আমরা একটা লেভেল নিয়ে নিচ্ছি, লেভেল, এখানে কি লেখা আছে কপি করি এখান থেকে এখানে এসে কি পেস্ট করে দিই, কোনটা, হ্যাঁ এটা হবে কি আমি ভ্যালুতেও আমাদেরকে দিতে হবে। কারণ কি যখন এই লেভেল ফর্মটা সাবমিট হবে এটা সাবমিট হবে না, লেভেলটা সাবমিট হয় না, লেভেলটা জাস্ট কি ইউজারকে দেখানোর জন্য, আউটপুটে দেখানোর জন্য। এটা গেলে একটা, তাহলে কি আমাদের হয়ে গেল। এভাবে কয়টা আছে এখানে দেখেন তো, একটা দুইটা তারপরে আছে কি তিনটা, তাহলে একটাকে আমরা কি কপি করে তিনটা করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আরেকটা আমি দিয়ে দিলাম, তাহলে তিনটা কি আমাদের চেক বক্স হয়ে গেল। এখন আসেন এই যে জাস্ট কি এই ভ্যালুগুলো আমরা কি চেঞ্জ করে দিই। প্রথম তারপরটা আছে কি মিউজিক, এটাকে কপি করে এখানে বসাই দেই, এখানে ভ্যালু দেব কি মিউজিক, এরপরে আছে কি টেকনোলজি, এটাকে কপি করে পরেরটাতে আমরা কি দিয়ে দেব। এখন এটাকে কি সেভ করি, সেভ করে যদি আমরা আউটপুটে গিয়ে আমাদের রিফ্রেশ করি তাহলে দেখেন কি এই যে ইন্টারেস্ট একটা কি চলে আসছে, ইন্টারেস্ট এখানে একটা বিয়ার দিলে মনে হয় ভালো দেখা যেত না, আমরা একটা বিয়ার দিয়ে দিই, তাহলে দেখেন কি ইন্টারেস্ট এরপরে কি চেকবক্সগুলো চলে আসছে, কিছুই না, জাস্ট আপনি খালি টাইপগুলো চেঞ্জ করে দেন, বাকি কাজ সেম। এখন যদি এগুলো সবগুলোকে সিলেক্ট করে সাবমিট করি তাহলে এখানে দেখেন এই যে ইন্টারেস্ট কিসের মধ্যে ইন্টারেস্ট আছে, যতগুলো আপনি সিলেক্ট করছেন সবগুলো ভ্যালু এখানে দেখাচ্ছে। প্রথমটা দেখেন আছে কি ইন্টারেস্ট স্পোর্টস, এরপরে ইন্টারেস্টেড কিসের মধ্যে আছে মিউজিক, এরপরে কি আছে টেকনোলজি। আপনি যদি ভ্যালুগুলো না বলে দেন তাহলে কিন্তু এগুলো যাবে না। আমরা যদি একটু এগুলোকে উঠাই দিই আবার সেভ করি তাহলে আপনি যে খালি রেখে দিচ্ছেন না, তাহলে কি এখানে শুধু খালি দেখা যাবে আর কিছু পাবেন না। সবগুলো আমরা সিলেক্ট করলাম, সাবমিট করি, তাহলে দেখেন মিউজিক এই যে আসছে, এরপরে কি এটাকে আগেরটাই দেখাচ্ছে, এটাকে আমি রিফ্রেশ না এটাকে উঠাই দিতে হবে। এই যে শুধু আমাদের HTML ফর্ম পর্যন্ত রেখে বাকিটুকু কি উঠাই দিতে করি। আচ্ছা এরকম দেখাচ্ছে। এখন যদি এগুলোকে সিলেক্ট করে আপনি সাবমিটও করেন কিছুই দেখতে পারবেন না, দেখেন কিছু নেই, সব কি খালি, কারণ আপনি এগুলা লেভেলগুলা কি ফর্মের সাথে সাবমিট হয় না। এটা বুঝতে পারছেন চেকবক্স। তারপরে আমাদের কি বাকি ছিল ইউআরএল, আগে দেখেন পরে ছবি ওটাই। এরপরে আছে কি ইউআরএল, ইউআরএল কোন কীরকম, ধরেন আপনাকে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন আপনি, এখন ওখানে দেওয়া আছে কি আপনার পোর্টফোলিও চাচ্ছে, আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন বা এর আগে কোনো কাজ করছেন ওগুলোর কি একটা ডেমো চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি ইউআরএল আপনাকে দিতে হবে, কারণ ওখানে তো আর আপনি পুরো ওয়েবসাইট আপলোড করে দিতে পারবেন না। আপনাকে জাস্ট কি এক জায়গায় আপলোড করা আছে আপনি তৈরি করে রাখছেন, সেটার কি লিঙ্ক দিবেন, যখনই আপনি লিঙ্ক ইনপুট নেবেন তখনই এটা কি টাইপ হবে ইউআরএল। আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, যখন আপনার কি লিঙ্ক ইনপুট নেওয়ার দরকার হবে তখন আপনি নেবেন কি টাইপ হবে ইউআরএল। আমরা ইউআরএল কোনটাকে বলি, ইউআরএল কোনগুলোকে বলি, ভুলে গেছেন? ইউআরএল ফুল ফর্ম কি মনে আছে? তাহলে এই যে অ্যাড্রেস বারের মধ্যে যেটা আছে এটাকেই বলে কি ইউআরএল। এখানে দেখেন কি আছে https www.w3school.com, এটাই হচ্ছে কি ইউআরএল। আবার যদি আসি ফেসবুকের ক্ষেত্রে সেম https://www.facebook.com,
এগুলোকে বলে কি ইউআরএল। আবার এখানে সিএসএস এ ক্লিক করলাম, তাহলে দেখেন আবার কি এই লিঙ্কটা কি চেঞ্জ হয়ে গেল। এটা কি আরেকটা ইউআরএল। এখানে যা দেখা, এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস বারের মধ্যে, এটাকে বলে কি ইউআরএল। যখন এরকম দরকার হবে কি কোনো একটা ওয়েবসাইটের বা কোনো যে কোনো ইউআরএল আপনাকে ইনপুট নেওয়ার দরকার হচ্ছে ইউজারের কাছ থেকে, সেক্ষেত্রে আপনার টাইপ হবে কি ইউআরএল, আর কিছুই না, বাকি কাজ সেম। ওকে, একটা আমরা করে ফেলি, চলেন আমরা এখানে আসি। এখানে একটা বিআর দিয়ে দিই, বিআর। আচ্ছা, এখানে আমরা লেভেল নেন, এরপরে এখানে বলে দিলাম কি পোর্টফোলিও। আপনার যে একটা পোর্টফোলিও আছে, আপনি কি পোর্টফোলিও ইউআরএলটা এখানে কি দিয়ে দেন। সেক্ষেত্রে এখানে পোর্টফোলিও হচ্ছে আপনি ধরতে পারেন এক ধরনের শোকেস। আপনারা শোকেসের মধ্যে কি করেন, আপনাদের জিনিসপত্র কি সাজায় রাখেন। পোর্টফোলিও হচ্ছে সেম। পোর্টফোলিও একটা আপনার একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইটের মধ্যে কি আপনার সম্পর্কে সব কিছু ডিটেলস থাকবে। আচ্ছা, জাস্ট আমি একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা ওয়েবসাইটে যাচ্ছি। দেখেন এটা ক্লিয়ার, এটা আপনাদের। তাহলে এখানে কি কি করলাম, প্রথমে কি সিলেক্ট ট্যাগ শুরু শেষ, এরপরে আপনার যতগুলো অপশন থাকবে সবগুলো কি অপশন ট্যাগের ভিতরে রেখে দেবেন। আর প্রত্যেকটা এই যে ভ্যালুটা আছে, ভ্যালুটা কি অবশ্যই এই ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের কি অপশন সিলেক্ট, এটাকে বলে সিলেক্ট। আর কি বাকি ছিল আমাদের এখান থেকে যদি দেখি, এই যে একটা কি বক্স টেক্সট, অনেকগুলো টেক্সট লাগার জন্য একটা বক্স। এখানে এটাকে বলে টেক্সট এরিয়া। একটা জাস্ট কি এরিয়া দেয়া আছে, এখানে চাইলে কি আপনার আপনার মতন কি টেক্সট লিখতে পারেন। এটার জন্য আমরা টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ আছে, এটা ইউজ করব। চলেন এটা কিভাবে করে দেখে আসি। প্রথমে এখানে আছে কি একটা লেভেল আছে, তাই না? উপরে একটা লেখা আছে এখানে কি টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ। এখন এখানে মাল্টি লাইন অনেকগুলো হতে পারে, তাই না? এই কারণে এটা কি টেক্সট এরিয়া বলতেছি আমরা। তাহলে এখান থেকে এটাকে কপি করলাম। ওকে, এখানে একটা বিআর দিয়ে দিই, এটা নিচে আমরা লিখব। লেভেল নিলাম, লেভেলের ভিতরে বলে দিলাম কি টেল অ্যাবাউট ইয়োরসেলফ, এতটুকু আমরা কি লিখে দিলাম। এর নিচে এসে আমাদের কি একটা ইনপুট, এতক্ষণ আমরা নিছিলাম কি ইনপুট নিছিলাম, সিলেক্টের জন্য সিলেক্ট নিছি। এখন যদি এরকম আপনাদের টেক্সট বক্সের দরকার হয় বড়, সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ আছে। টেক্সট এরিয়া, এটাকে বলে কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আপনি যদি লেখেন, দেখেন সাজেশন দিচ্ছে আপনি, টেক্সট এরিয়া কি শুরু শেষ করেন, সেভ করেন। সেভ করার পরে আউটপুটে গিয়ে আমরা কি রিফ্রেশ দেই, দেখি কি এতটুকু দেওয়ার মধ্যে কি আসলো আমাদের। দেখেন আমাদের কি লেভেলটা চলে আসছে, সাথে সাথে কি বক্সটা চলে আসছে। বক্সটা যদি নিচে নিতে চাই তাহলে কি জাস্ট একটা বিআর ট্যাগ এখানে আমরা দিয়ে দিই, বিআর। তাহলে দেখেন কি আমাদের এটা নিচে চলে আসে, আমাদের একটা কি টেক্সট বক্স হয়ে গেছে। এখন এটা বলতে পারেন যে এটা একটু বড়, আমাদেরটা কি ছোট। এটা বড় ছোট করা যায়। এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কি কলস। কলস আমরা এর আগে রো কলস দেখে আসছি না? কলস কি এইদিকে কলাম, তাই না? এখন এই ধরনের এই যে কলাম আপনি কতগুলো চাচ্ছেন, এই ঘরটা আপনি কত বড় চাচ্ছেন এখানে বলে দেন। ধরেন আমি এখানে দিলাম কি 10 কলাম একটা ইয়ে চাচ্ছি। দেখেন সেভ করি, রিফ্রেশ দেন, তাহলে দেখেন এখানে কি বড় হয়ে যাবে কলস 10। আচ্ছা 10 দিলে এতটুকু হচ্ছে, আমরা যদি একটু বাড়াই দিই, ধরেন এখানে দিলাম কি 30, রিফ্রেশ করি, দেখেন এটা কি বড় হয়ে গেছে। আরও যদি বড় লাগে তাহলে কি এখানে বাড়াই দেন, আমার এতগুলো কলামের লাগবে 40, আরও বাড়াই দেন,
তাহলে কি যত বাড়ায় দিবেন এটা কি অত বড় হয়ে যাবে এই দিক দিয়ে। তাহলে এটা গেল কি কলাম কলাম, এটা আছে কি আমাদের কলাম বাড়তেছে এদিকে। এখন যদি নিচের দিকে এইদিকে বাড়াইতে চাই তাহলে কি রো মাল্টিপল, এখানে দেখেন কয়টা, একটা দুইটা এরকম দুই তিনটা রো থাকে। আপনি যদি এখানে বাড়াই দিতে চান তাহলে এখানে বলে দেন রো রোজ আপনি কতগুলো যাচ্ছেন, ধরেন এখানে দিলাম কি 30 রোর একটা কি হাইট যতটুকু হয় ততটুকু হাইট আমরা এখানে চাচ্ছি। এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন কি 30 রোর হাইট যতটুকু আসে অতটুকু আসছে, অনেক বড় হয়ে গেছে। কমাই দেন 10 দেন, এখানে এসে কি রিফ্রেশ দেই, দেখেন এটা কি কতটুকু নিয়ে নিছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমাদের টেক্সট এরিয়া। এখন এখানে যদি এই যে কোনো কিছু লেখা থাকতো, ধরেন আমরা যদি এখানে আসি, এখানে দেখেন একটা লেখা আছে এই যে শেয়ার সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, এটা কি দেখেন তো টেক্সটটা কি, যখন কোনো কিছু লিখতে যাচ্ছে এটা চলে যাচ্ছে, এটা কি প্লেস হোল্ডার। তাহলে কি আপনি এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দেন, প্লেস হোল্ডার ABC XYZ দিয়ে দেবেন। হ্যাঁ, আপনি এখানে যা দিবেন সেটাই ওখানে কি দেখা যাবে। তাহলে আমার ফর্মে গিয়ে কি রিফ্রেশ দেই, তাহলে দেখেন কি এটা প্লেস হোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে। এখন আরেকটা টাইপ বাকি ছিল, সেটা হচ্ছে টেক্সট এরিয়া আমরা দেখলাম। এরপরে আছে কি রিসেট। রিসেটটা কি করে এটা আগে বুঝি, রিসেটটার কাজ কি। ধরেন আমরা এখানে কি কিছু ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ দেখেন এখানে কি নেম লিখে দিলাম, এরপরে কি ইউজার নেম একটা দিয়ে দিলাম, এরপরে দেখেন কি পাসওয়ার্ডও আপনি কি একটা আপনার মতন দিয়ে দেন। এখন আপনি চাচ্ছেন যে এটাকে আবার আমি কি এই যে ভ্যালুগুলো আমরা দিলাম এগুলো কি কোনো কিছু রাখবো না, একবার কি আবার আমি নতুন করে করবো, ভ্যালুটা আবার কি নতুনভাবে দেবো। সেক্ষেত্রে আপনি যদি রিসেটে ক্লিক করেন তাহলে দেখেন এই যে ভ্যালুগুলো আপনি এতক্ষণ ফিল আপ করলেন কোনো কিছুই নেই, রিসেট হয়ে গেলাম, এগুলো চলে যাবে এক ক্লিকে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে HTML দিয়ে এগুলো হয় না, এগুলো করার জন্য আপনাকে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এটা হচ্ছে যে একটা আগে বলে দেই, ধরেন এই যে এক জায়গায় ক্লিক করলে একটা কাজ হচ্ছে। আমি যদি এখানে আসি আমাদের এই যে W3 স্কুল, ধরেন এখানে আমরা কি আসছি না, এটাকে আমি ছোট করে নিলাম, দেখেন এখানে একটা আইকন চলে আসছে। এখন এখানে আমি ক্লিক করার পরে দেখেন একটা কি এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, তাই না? আবার ক্লিক করে আবার কি চলে যাচ্ছে। এই যে ক্লিকেবল কাজ করা, একটাতে ক্লিক করলে একটা জিনিস দেখায়, আবার একটাতে ক্লিক করলে কি এটা হাইড হয়ে যায়, এই কাজগুলো করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন এই কাজগুলো আপনারা করতে পারবো। এখন HTML দিয়ে জাস্ট কি কন্টেন্টগুলো আমরা দেখি আপলোড করে এগুলো দেখতেছি, পরবর্তীতে দেখবো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আরেকটা বাকি আছে আমাদের কি টাইপ বাকি আছে রিসেট। রিসেট কি হয়, ধরেন আপনি একটা ফর্ম কি ফিল আপ করছেন, আপনার ওগুলো কি ভুল হয়েছে, এখন আপনি চাচ্ছেন কি আবার নতুন করে করতে, সেক্ষেত্রে আপনি কি রিসেটে ক্লিক একটা বাটন রাখতে পারেন, রিসেটে ক্লিক করার সাথে সাথে কি ওগুলো আবার চলে যাবে, আবার নতুন করে সবগুলো খালি ডিলিট হয়ে যাবে। এই জন্য রিসেট তাহলে এটা করে ফেলেন। আচ্ছা, তাহলে এখানে সাবমিট কোথায় আছে আমাদের, এই যে সাবমিট, হ্যাঁ সাবমিটের পাশেই আমরা দিয়ে দিলাম কি একটা ইনপুট টাইপ নিচ্ছি, ইনপুট এটা টাইপ দিলাম কি রিসেট। এখানে আমাদের কি নেমের কোনো দরকার নেই। এই রিসেট বাটনটা কি করে, ফর্মটা অটোমেটিক কি রিসেট করে দেয়, যত ভ্যালু ফিল আপ করা থাকে ওগুলো কি ডিলিট করে রিসেট করে দেয়, আগের নতুন করে দেয়। এখানে টাইপ বলে দিলাম রিসেট, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখেন এখানে একটা কি রিসেট বাটন চলে আসছে। আমি ধরেন এটা কি ফুল করে দিলাম, এরপরে কি এখান থেকে একটা টাইম বলে দিলাম, এরপরে এগুলোকে কি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন যদি আমি এখানে রিসেটে ক্লিক করি তাহলে দেখেন আবার আবার যেরকম ছিল প্রথমেই ঠিক সেরকম হয়ে যাচ্ছে, এটাকে বলে রিসেট। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন আমাদের ফর্মের মোটামুটি যতগুলো কাজ ছিল এগুলো কি শেষ। এখন একটা জিনিস আপনারা
বলছে যে এখানে এই যে সাবমিট লেখাটা আছে এর পরিবর্তে আমরা যদি রেজিস্টার, লগ ইন, এই যে এগুলো যখন লিখতে যাবো এগুলো কীভাবে লিখতে পারি, তাই না? এগুলো লেখা অনেক সহজ। আমরা জানি কি ভ্যালু দিলে ওই ইনপুট বক্সের ভিতরে কি ওটা দেখা যায়, তাই না? তাহলে ওই সেম জিনিসটা এখানে করেন। এটা একটা ইনপুট ফিল্ড, এখানে আমরা কি ভ্যালুটা আমরা নিজে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি ধরেন এখানে বলে দিলাম কি লগ ইন, লগ ইন। তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বলে দেয়, এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে কি এখানে ওই ভ্যালুটাই দেখাচ্ছে। আবার যদি এখানে কি সাইন ইন লিখে দেন, সাইন ইন দেখাবে। যদি বলে দেন কি রেজিস্ট্রেশন, এখানে কি রেজিস্ট্রেশনই দেখাবে। আচ্ছা, এই ফর্ম নিয়ে যতগুলো দেখলেন এগুলো আমাদের আরো কারো কোনো কনফিউশন আছে কোথাও যে এই জায়গাটা আমরা বুঝি নেই? আরো কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। হ্যাঁ বলেন, কোশ্চেন নিয়ে শেষ করে দেবো এটা। এই যে এটা, এই যে আচ্ছা এটার কথা বলতেছে, এটা জাস্ট আমার এখানে ওপেন করা ছিল এই যে ব্রাউজারে, আমি এখান থেকে কপি করে নিয়েছি। হ্যাঁ, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি যে কোনো কিছু দিতে পারেন। অর্থাৎ ইউজার, এটা আপনি তো আর দিবেন না, ইউজার আপনাকে দিবে। ইউজার, হ্যাঁ ইউজার লিখে দিতেও পারবে, এভাবে কপি করে দিতেও পারবে, আপনার ইচ্ছা। এটা ইউজারের যেভাবে ফিল আপ করার দরকার উনি ফিল আপ করে দেবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা আর কিছু জিনিস, আমি তো পোর্টফোলিওর কথা বলতেছি না, এখানে পোর্টফোলিও ভুলে যান। এখানে আমরা দেখতেছি কি টাইপ দেখতেছি, টাইপটা কি ইউআরএল। যদি ইউজারের কাছ থেকে এমন কখনো দরকার হয় আপনার ফর্মের ভিতরে কি চাচ্ছেন আপনি ইউজারের একটা কি ইউআরএল এখানে বসাবে, এটা যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে আপনি ওই টাইপ ইনপুট ফিল্ডটা ইউজ করবেন কি ইউআরএল। আপনারা ক্লিয়ার? এখানে আমি পোর্টফোলিও দিচ্ছি না, ফেসবুক দিচ্ছি না, কি দিচ্ছি এটা ম্যাটার না, আমরা দেখতেছি এটা টাইপটা, হ্যাঁ ইউআরএল টাইপটা। যদি লিঙ্ক নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি ইউআরএল টাইপটা ইউজ করবেন। এখন যদি কারো কোশ্চেন না থাকে আমরা আর কিছু জিনিস দেখে আমি এটা শেষ করে দিচ্ছি, কিছু বাড়তি জিনিস আছে। আচ্ছা, এখন আরও কিছু অ্যাট্রিবিউট ফর্মে ইউজ করা যায়, সেগুলো কি কি আমি শেষ করে দিচ্ছি একবারে করে। আচ্ছা, এখন হচ্ছে যে আরও কিছু বাড়তি ইয়ে আছে, যেমন আমি এখানে যদি কোনো কিছু লিখতে যাই, এই যে এই ফর্মটা যদি আমরা দেখি, আমি এখানে কি নেমে ক্লিক করতেছি, এখানে কি দেখেন নাম দেখাচ্ছে, কারণ এর আগে আমি এখানে কি ওই নামটা লিখছি, কারণ এখানে অন্য একটা নাম লিখি। এখন আচ্ছা ধরেন এখানে দিলাম কি এবিসি লিখলাম, লেখার পরে এখানে আমি বাইরে ক্লিক করলাম, এটাকে এখন উঠাই দিচ্ছি, সাবমিট করলাম, একটা সাবমিট রিকোয়ার্ড ফিল্ড। আচ্ছা, এখন যদি এখানে উঠাই দিলাম এটা, আবার যদি এখানে লিখতে যাই, একবার সাবমিট করছেন যে ডাটাগুলো, হ্যাঁ অনেক ধরেন ফর্মে সাবমিট করছেন, এই ডাটাগুলো পরবর্তীতে যখন আসতেছেন এখানে ক্লিক করার সাথে সাথে কি এগুলো শো করতেছে। আপনি যদি চান যে এটাকে আমি কি বন্ধ করে দেব, যদি আপনি এটা চান বন্ধ করে দেবেন, যে আমি ক্লিক করতেছি আমার যেগুলো আগের যে ইয়েগুলো আছে এগুলো কি এখানে দেখাবে না এভাবে। যেমন আমি এখানে ইউজার নেমে ক্লিক করতেছি, দেখেন আমাকে কি অনেকগুলো ইউজার নেম দেখাচ্ছে, কারণ আমি এগুলো ভ্যালু আগে দিছিলাম, একটা ফর্মে কি এগুলো দিছিলাম, এই কারণে এখানে দেখাচ্ছে। আবার যদি পাসওয়ার্ডে ক্লিক করি পাসওয়ার্ড দেখাবে না। আচ্ছা, ইমেলে ক্লিক করি, দেখেন আমার এখানে কি অনেকগুলো ইমেল দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এইগুলো সাজেশন আপনার কি দেখাবেন না, আপনার ওয়েবসাইটে কি এগুলো দেখাবে না, ইউজার জন্য কি হাতে লিখে দেন। এটার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, এগুলো দরকার হলে ইউজ করবে, বলে দিচ্ছি জাস্ট, হ্যাঁ দরকার হলে ইউজ করবেন, না হলে না। সেটাকে বলে অটোফিল, এগুলোকে বলে অটোফিল। এদের দেখেন অটোফিল এগুলো দেখাচ্ছে। আমি যদি এখানে ফর্মের ভিতরে আসি, এখানে যদি বলে দেই অটোফিল, আচ্ছা অটোফিল না, সরি আমার ভুল হয়েছে, এটা হচ্ছে অটো কমপ্লিট। দেখেন আমাকে এখানে সাজেশন দিচ্ছে, এটা হচ্ছে কি অটো কমপ্লিট। আমি বলছিলাম কি অটোফিল, এটা না, এটা হচ্ছে অটো কমপ্লিট। এখন যদি এই যে কমপ্লিটটা দেখাচ্ছে না, আপনি যদি এটাকে অফ করে দেন ওটা আর দেখাবে না, আর যদি অন করে রাখেন, না দিলে কি বাই ডিফল্ট এটা অন থাকে। যদি কখনো বন্ধ করতে চান তাহলে এখানে বলে দেন অটো কমপ্লিট অফ,
অফ দিয়ে আমি কি সেভ করে দিলাম। এখন যদি এখানে এসে রিফ্রেশ দেই, আমাদের এখানে তো অলরেডি দেখাবে না, কারণ ইনপুট টাইপ এইভাবে আমরা একটা নেই। আচ্ছা, তাহলে এটা জাস্ট বলে দিলাম, হ্যাঁ, যেহেতু আমাদের এখানে নেম ফিল্ড নাই, এখানে দেখতে পাচ্ছি না। অটোফিল অফ করে দিলে তাহলে আর এই ধরনের এগুলো কি এই সাজেশনগুলো আর ওখানে কি ফর্মের ভিতরে দেখাবে না। আচ্ছা, এই ফর্মটা যদি আমি ওপেন করে নিই, এটা কোথায় আছে, এটার নাম কি আছে, ডেস্কটপ টেস্ট ডট এইচটিএমএল, এখানে কোথায় আছে টেস্ট ডট এইচটিএমএল। আচ্ছা, এখানে যদি আসি, এই যে দেখেন আমি এখানেই করতেছি, এই ফর্মের ভিতরেই করতেছি, অটো কমপ্লিট অফ। এখানে এসে যদি এখন রিফ্রেশ দেই, এতক্ষণ কি আমাদের ক্লিক করার সাথে নামগুলো দেখাচ্ছিল না। এখন আমি ইমেলে যাই, কোথায় ইমেল, এই যে ইমেল, আরে এটা কোনটার মধ্যে আছে আগে দেখে নেই। এখান থেকে টেস্ট ডট এইচটিএমএল না, ফাইল আছে ডেস্কটপ টেস্ট ডট এইচটিএমএল, এটাকে ওপেন করে দিচ্ছি, ডেস্কটপ টেস্ট ডট এইচটিএমএল। আচ্ছা দেখেন, হয়তো কাজ করতেছে না আমাদের, তাহলে আমরা অবশ্যই কি কোথাও ভুল করছি, তাই না? আচ্ছা, ভুল করতেই পারি, এটা স্বাভাবিক। তাহলে আমরা এখানে এসে সার্চ দিই একটা, হ্যাঁ, W3 স্কুলে অটো কমপ্লিট, অটো কমপ্লিট লিখে আমি সার্চ দিলাম। আচ্ছা, এই যে HTML অটো কমপ্লিট, এখানে ইনপুটে যদি আমি যাই, হয়তো আমরা কোনো কিছু ভুল করছি, দেখি কোথায় ভুল করছি। আচ্ছা, এখানে না, আচ্ছা, অটো কমপ্লিট ইজ অফ ডিসেবল, অটো কমপ্লিট অর ডিফল্ট, অটো কমপ্লিট ইজ অন। আচ্ছা, আমি একবারে পুরো ফর্মটা করতে যাচ্ছিলাম, ফর্মটা একবারে হচ্ছে না। তাহলে প্রত্যেকটা ফিল্ডের ভিতরে বলে দেন, প্রত্যেকটা, এই যে অটো কমপ্লিট অফ, ঠিক আছে, আমাদের লেখা ঠিক আছে। আমি চাচ্ছিলাম যে একবারে পুরো ফর্মটা করার জন্য, এভাবে কি হচ্ছে না। তাহলে আপনি প্রত্যেকটা ফিল্ডে বলে দেন। ধরেন আমাদের এখানে কি ইমেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, কোথায় আছে ইমেল, আচ্ছা, ফুল নেম, ইউজার নেম, ইমেল, হ্যাঁ, এখানে এই যে ইনপুট ফিল্ডটা আছে না, এখানে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করে বলে দিলাম এটা কি অটো কমপ্লিট অফ, যেটা আমরা ফর্মে ইউজ করছি, এটা কি একটা ফিল্ডের মধ্যে দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা। আমরা এখানে আসি, রিফ্রেশ দিই। আচ্ছা, রিফ্রেশ দিলাম। এখন যদি ইমেলে ক্লিক করি, তাহলে দেখেন আর দেখাচ্ছে। তাহলে অটো কমপ্লিট ফর্মের ভিতরে একবারে কাজ করতেছিল না। জাস্ট কি আপনি যেটাকে এইভাবে করতে চান, প্রত্যেকটার মধ্যে কি বলে দেন অটো কমপ্লিট অফ, তাহলে আর এটা দেখাবে। এগুলো আমি বলে দিচ্ছি, যদি কখনো প্রয়োজন হয় ইউজ করবেন, নাহলে তো নেই। আরও কিছু ইউজ করা যায়, সেটা হচ্ছে ম্যাক্স মিন। ম্যাক্স মানে কি সর্বোচ্চ, আর হচ্ছে কি মিন সর্বনিম্ন। আচ্ছা, এখন আপনি ধরেন এই যে নামটা আছে, এখানে আপনি চাচ্ছেন বলে দিতে চাচ্ছেন মিনিমাম আপনাকে কি 3টা ক্যারেক্টার দিতে হবে, আবার হচ্ছে কি সর্বোচ্চ আপনি 10টা বা 20টা বা 30টা এভাবে কি দিতে পারবেন, এর বেশি পারবেন না। আপনার একটা মানুষের নাম কতটুকু হতে পারে, সর্বোচ্চ হলে কি 30টা লেটার ক্যারেক্টার, এর বেশি তো হওয়ার কথা না, হয় কখনো 30টা লেটার এভাবে হতো ক্যারেক্টার, এটা ক্যারেক্টার আর লেটার বলতেছি একই জিনিস। আচ্ছা, তাহলে এটা চাইলেও আপনি কি বলে দিতে পারেন, কিভাবে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন কি ম্যাক্স। আমরা ধরেন এখানে নাম আছে কি দেখেন ফুল নেম, তাই না? তো ফুল নেমের এখানে আমরা আসি, কোথায় আমাদের এখানে এই যে এটার কথা, হ্যাঁ, এই যে ফুল নেম। এখন আমি এখানে যাচ্ছি, বলে দিয়ে যাচ্ছি সর্বনিম্ন কি 2টা নাম, 3টা লেটার দিতে হবে সর্বনিম্ন, কারণ একটা মানুষের নাম লিখতে গেলে কি মিনিমাম 3টা লেটার লাগে, 3টা লেটার। তাহলে এখানে আপনি চাইলে বলে দিতে পারেন এইভাবে, সেটা হচ্ছে কি ম্যাক্স, ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থ বলে দেন, সর্বোচ্চ লেন্থ কতটুকু হবে। এটা প্রত্যেকটাই কি এক একটা করে ক্যারেক্টার বলতেছে, ক্যারেক্টার লেটার যেটাই বলে। আমি যদি এখানে বলে দিলাম কি 3, সেভ করলাম। আচ্ছা, ম্যাক্স না, এটা হবে কি মিন, সর্বনিম্ন, মিন লেন্থ, এটা সর্বনিম্ন কত হবে 3 ক্যারেক্টার।
আবার আমি এখানে বলে দিতে পারি ম্যাক্স লেন বলে দেন, ধরেন আমি এখানে দিলাম কি 5। আচ্ছা আগে দেখেন এটা ইউজ করা নাই, আমি জাস্ট এখন করতেছি। ও এখানে আছে না, সরি। আচ্ছা দেখেন এখানে অলরেডি কি দেয়াই ছিল, এটা আমি খেয়াল করিনি। আপনি হ্যাঁ থাকুক, সমস্যা নেই, আমরা জাস্ট এখন বুঝে যাই কিসের জন্য আমরা ইউজ করছি এটা। তাহলে এখানে দেওয়া আছে কি ম্যাক্স লেন 50, তারপর 50টার বেশি আপনি লিখতে পারবেন না, আমরা এটাকে কমাইয়া কি 5টা দিলাম, আর এখানে করে দিলাম কি 3, সেভ করি। তাহলে এটা কোথায় দিলাম আমরা ফুল লেন, তাই না? এখন এখানে এসে কি রিফ্রেশ দিই আমরা এই ফর্ম। আচ্ছা ওখানে না করি, আমরা যে ফর্মটা তৈরি করলাম না নতুন করে, কোথায় জানি করলাম, এই যে এটা, এখানে একটা ইনপুট ফিল্ড নেই, চলে কোথায় করছি ফর্ম 12 এখানে। আমি এখানে কি এটা বসাই দিলাম, হ্যাঁ কন্ট্রোল এস। তাহলে এখানে আমরা কি করলাম, রিকোয়ার্ড ফিল্ড, এটা রিকোয়ার্ডটা উঠাই দিলাম, রিকোয়ার্ডের আমার দরকার নেই এখন। তাহলে এখানে কি করছি ম্যাক্স লেন বলে দিচ্ছি কি 3, মিন লেন আর হচ্ছে কি ম্যাক্স লেন হচ্ছে কি 5, লেন্থ মানে কি ওকে। এখানে এসে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে ফুল নেম চলে আসছে। আমরা এই ফিল্ডের মধ্যে বলে দিচ্ছি কি ম্যাক্স লেন কত হবে 5। আমি এখানে দিলাম 1 2 3 4 5 6টা ক্যারেক্টার দিলাম। দেখেন এখন আর কি আমি এখানে যতগুলো টাইপ করতেছি বাট এখানে কি নিতেছে। আপনি যদি বলে দেন এভাবে ম্যাক্স মিন, তাহলে কি সর্বোচ্চ এটাই হবে, এর বাইরে আপনি টাইপ করতে পারবেন। আর যদি মিন ক্ষেত্রে যদি বলি, আমি ধরেন এখানে কি 2টা দিলাম, দিয়ে কি সাবমিট করতে যাই, তাহলে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে মিনিমাম 3টা আপনাকে কি ক্যারেক্টার দিতেই হবে। এগুলো ভ্যালিডেশন করা যায় এভাবে। ওকে এখন বলেন আরো কোনো কোশ্চেন আছে? এতটুকুই শেষ, আমাদের ফর্ম যতটুকু করছি এতটুকু বলে লাইনটা ও স্টার সাইনটা কালার করা থাকে। আচ্ছা এগুলো আছে সিএসএস এর কাজ, কালার করা, কোথায় কি করবে না করবে সিএসএস আমি দেখাই দিচ্ছি কিভাবে করবে। আচ্ছা এই যে ফুল নেম, ধরেন এইটার ভিতরে কি আমি একটা স্টার মার্ক দিয়ে দিলাম। এখন আপনি চাচ্ছেন কি এটাকে শুধু কি রেড কালার করতে, এটা মার্ক বোঝাতে যাচ্ছেন, তাহলে এই অংশটুকুকে কি আপনি কালার বলে দেন কি রেড। এখন এটা কিভাবে দেন, আমি যদি এখানে বলে দেই স্টাইল অ্যাট্রিবিউট, আমরা আগে বুঝে আসি, হ্যাঁ স্টাইল, আমরা স্টাইল ট্যাগ দিয়ে কি কালার করতে পারি না, এর আগে করছেন না সেম। তাহলে লেখেন কি কালার, এখানে বলে দেন কি রেড। এখানে একটা প্রবলেম আছে, আমি জাস্ট ধরে দেখাচ্ছি কীভাবে করো। এইভাবে যদি আমি বলে দিই তাহলে লেভেলের ভিতরে যতটুকু অংশ আছে পুরোটাই কি রেড কালার হয়ে যাচ্ছে। লেভেলের ভিতরে যতগুলো টেক্সট থাকবে সবগুলোই কি এইভাবে রেড কালার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো পুরোটা লাগবে না, শুধু লাগবে কি স্টারটা। স্টারটাকে যদি আমরা এভাবে করতে চাই তাহলে স্টারের ভিতরে একটা যে কোনো একটা ট্যাগের ভিতরে আমাদেরকে কি রাখতে হবে, রেখে তারপর করবো। আচ্ছা এখানে আসেন স্প্যান নামের একটা ট্যাগ আছে HTML, স্প্যান, এটা আছে ইনলাইন ট্যাগ। এর আগে বি ট্যাগ ইউজ করছেন না, বি ট্যাগ কি কাজ করে, বোল্ড করে। এই সেম একটা স্প্যান ট্যাগ আছে, এটা কোনো কাজই করে না, জাস্ট শুধু কি আপনি কোনো কিছুকে এর ভেতরে রাখতে চাইলে রাখতে পারেন আলাদাভাবে। তাহলে আমরা ওই স্টার সাইনটাকে জাস্ট স্প্যানের ভেতরে রেখে দিলাম। এখন এই যে স্টাইলটা ইউজ করছি এটাকে কি এখানে না লিখে আমরা ওই স্প্যানের ভিতরে বলে দেব, তাহলে আমার কি পুরোটা হবে না, যতটুকু অংশ আমার কি এই ট্যাগের ভিতরে আছে এই ট্যাগের ভিতরে অংশটুকু কি রেড কালার হয়ে যাবে। আচ্ছা স্প্যান ট্যাগটার কাজ হচ্ছে এটা কিছুই না, জাস্ট কি আমি কোনো অংশকে একটা আলাদা একটা কাজ করতে যাচ্ছি, স্টাইল দিতে যাচ্ছি, এই জন্য আমরা এই স্প্যান ট্যাগটা ইউজ করি। স্প্যান দিয়ে জাস্ট কি ওটার ভিতরে আমরা কালারটা বলে দিলাম এভাবে।
এখন যদি আউটপুটে আমরা রিফ্রেশ করি তাহলে আর পুরোটা হবে না, যতটুকু অংশ কি ওই ট্যাগের ভিতরে আছে ওইটুকু কি রেড কালার দিচ্ছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার ফর্ম। এটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ম্যাক্স। এটা আপনি এখানেও বলে দিতে পারেন, এই যে টেক্সট এরিয়ার মধ্যে ধরেন এখানে আপনি বলে দিতে পারেন কি মিনলে যতটুকু হোক ম্যাক্স হবে কি সর্বোচ্চ 500 ক্যারেক্টার, এর বেশি কি কেউ লিখতে পারবে না, এটা বলে দিতে পারেন। যেমন এই যে টেক্সট এরিয়ার মধ্যে আপনি কি বলে দেন এখানে সর্বোচ্চ কি 500 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবে। এই যে টার্গেট ব্ল্যাঙ্ক এখানে দেয়া আছে, আমরা এখানে ইউজ করি নি, ফর্মে ইউজ করি নি, বাট অন্য একটা জায়গায় ইউজ করছি। এই ট্যাগের ভিতরে আমরা কি টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করছি। একটা লিঙ্ক বলে দিছি, ওখানে বলে দিয়েছিলাম কি টার্গেট ব্ল্যাঙ্ক। কাজটা করতো কি নতুন একটা ব্ল্যাঙ্ক ট্যাবে কি ওটা ওপেন হয়ে যেত, যখন আমরা ওই এই ট্যাগের ভিতরে ক্লিক করতাম ওই লিঙ্ক যেটা থাকতো ওটা কি নতুন একটা ট্যাবে ওপেন হতো, তাই না? ঠিক সেম জিনিস এখানেও সেম কাজটা করতেছে। আপনি যখন ফর্মটা সাবমিট করবেন এভাবে যদি টার্গেট বলে দেন ব্ল্যাঙ্ক, তাহলে নতুন ট্যাবে গিয়ে সাবমিট হবে। আচ্ছা, এরপরে আসেন কি আছে দেখেন এখানে মেথড। আচ্ছা, মেথডগুলো কি? মেথড অনেক ধরনের আছে, তবে আমরা এখানে দুইটা জিনিস নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে কি গেট আর একটা হচ্ছে কি পোস্ট। গেট হচ্ছে কি, গেট মেথড যখন আপনি দেবেন এই ডাটাটা পাস হবে কোথা দিয়ে, এই যে ইউআরএল দিয়ে। এতদিন আমরা দেখলাম গেট আমি যদি কোনো কিছু না দিই অটোমেটিক কি এটা গেট মেথড হিসেবে কাজ করে। আমাদের এই যে ফর্মটাতে সাবমিট করতেছি, এখান থেকে কোনো কিছু ভ্যালু দিলে সাবমিট করার পরে এটা কোথায় দেখা যাচ্ছে, এই যে ইউআরএল, এটাকে বলি আমরা কি ইউআরএল, তাই না? এখানে দেখা যাচ্ছে, এটাকে বলতেছি গেট মেথড। আপনি যখন কোনো কিছু গেট মেথড দেবেন এই ডাটাগুলো পাস হয় এই যে ইউআরএল দিয়ে। আর যদি আপনি এখানে বলে দেন পোস্ট, তাহলে আর এখানে ইউআরএল আপনি দেখতে পারবেন না। আমরা একটু দেখে আসি, আমাদের এটা আজকে এখানে করছি না, এখানে জাস্ট বলে দিলাম মেথড, হ্যাঁ পোস্ট। হ্যাঁ, গেট হচ্ছে বাই ডিফল্ট থাকে, আপনি দিলেও এটা গেট কাজ করে, না দিলেও কি গেট হিসেবে কাজ করে। আমি এখানে বলে দিলাম কি মেথড পোস্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন যদি আমরা এই ফর্মটাকে এগুলো ডিলিট করে দিই, আগে এটাকে আগে এই ডাটাগুলোকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে কি আমাদের এসটিএল ফর্ম। আমরা এখন মেথড দিছি কি পোস্ট, তাই না? এখন পোস্ট দেওয়ার পরে ধরেন এই ভ্যালুগুলো আমরা কি দিয়ে দিলাম, ধরেন একটা কি নাম দিয়ে দিলাম, এখান থেকে একটা কি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে সাবমিট করলাম, দেখেন সাবমিট হচ্ছে, সাবমিট হয়ে কি রিফ্রেশ হয়ে গেলো, তাই না? বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম, কারণ হচ্ছে কি গেট মেথড এখানে দেওয়া ছিল। বাই ডিফল্ট আপনি যদি বলে দেন সেটাও গেট, আর যদি বলে না দেন অটোমেটিক এটা গেট মেথড হিসেবে ধরে নেয়। আর যদি এখানে বলে দেন পোস্ট মেথড দিলে ওখানে আর কি আপনি ইউআরএল দিয়ে ওই ডাটাটা পাস হয়। এটা একটা ওই তখন আমরা একটা ফাইল বলে দিই, ওই ফাইলে ব্যাকএন্ডের ডাটাগুলো যখন আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন, ধরেন এখানে একটা নাম দিছে, ওই নামটা কি আপনি আপনার ডাটাবেজে সাজায় রাখতেছেন, তখন আমরা ইউজ করি পোস্ট মেথড। ওই ওই পোস্টটা হবে কি ওই ডাটাবেজে আমার কি এই ডাটাগুলো পোস্ট হবে, এটা হচ্ছে পোস্ট। এখানে একটু আলোচনা করে দেওয়া আছে। আমি যদি এখানে পোস্ট মেথডটা আছে এতে দেখেন এক্সাম্পল পোস্ট মেথড ওয়েল সাবমিট ফর্ম ডাটা। আচ্ছা, এখানে কি কি করে দেখেন, অ্যাপেন্ড দ্য ফর্ম ডাটা ইউআরএল নেম ভ্যালু পেয়ার্স। এটা কি করে, আপনাদের ওই ভ্যালুটা আপনি নেমটা দিচ্ছেন, ওই নামটা যাবে সাথে কি ওই ভ্যালুটা যাবে, যে গিয়ে এটা কোথায় থাকবে আপনাদের ডাটা বেজে। পরবর্তীতে যখন শিখবেন এগুলো বুঝবেন, এখনই এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট খালি কি একটু ধারণা নেওয়ার জন্য এগুলো আমরা বলতেছি। আচ্ছা, এখানে বলতেছে নেভার গেট, এই যে গেট মেথডটা আছে সবসময় কি গেট মেথডটা ইউজ করতে নিষেধ করতেছে এরা। কারণ গেট মেথড এখানে ইউআরএল দিয়ে দেখা যাচ্ছে। এখন আপনি ধরেন একটা ওয়েবসাইটে পাসওয়ার্ড এখানে দিলেন, পাসওয়ার্ডটা ইউআরএল এ দেখা যাচ্ছে। যারা হ্যাকিং নিয়ে কাজ করে ওদের জন্য এগুলো মানে পান্তাবাদ, যে হ্যাকিং ইউআরএল এখানে আছে, ও কি করবে পাসওয়ার্ডটা নিয়ে অন্য কোনো কাজ করে ফেলবে। এই কারণে বলতেছে সবসময় কি গেট মেথড অ্যাভয়েড করতে, সবসময় পোস্ট মেথড নিয়ে কাজ করতে বলতেছে। তো এগুলো আপনাদের এখন লাগবে না। আচ্ছা, আর কি কি অ্যাট্রিবিউট আছে দেখেন তো। অ্যাকশন দেখলাম, অটো কমপ্লিটও দেখলাম আমরা। এরপরে আছে এরপরে আসেন এলিমেন্টে। এলিমেন্ট কোনগুলা? ফর্ম এলিমেন্ট। এখানে একটা কোশ্চেন আছে,
ফর্মের এলিমেন্টের নামগুলো এখন যদি আমাকে কেউ কোশ্চেন করে আপনাকে ফর্মের এলিমেন্টের নামগুলো বলে কি কি এলিমেন্ট হতে দেখলেন আপনারা বলেন তো। আচ্ছা এর আগে বলি এলিমেন্ট কোনগুলোকে বলে, এটা আগে বলে এলিমেন্ট কোনটা। এগুলা যদি না বোঝেন কালকে আমি যদি এক্সাম নেই এগুলাই তো থাকবে, এগুলো কিভাবে করবে এখনই যদি না পারেন। আমি কালকে বা অত রবিবারে যদি এক্সাম নেই, এর আগে এগুলো আমরা আলোচনা করছি না। এলিমেন্ট কি, এলিমেন্ট কোনটা, এগুলা তো যাচ্ছে আপনার ইনপুট টাইপ, এগুলা এলিমেন্ট না। আমি ফর্মের ভিতরে বাদ দিলাম, শুধু এলিমেন্ট কোনটা। আচ্ছা আমরা দুইটা প্রথমে যখন শুরু করি তখনই বলছিলাম প্রথমে একটা হচ্ছে কি HTML ট্যাগ আর একটা হচ্ছে কি HTML এলিমেন্ট। দুইটার মধ্যে পার্থক্য কি, ট্যাগ হচ্ছে কি শুধু ট্যাগটা শুরু শেষ থাকবে, আর এলিমেন্ট কখন বলবো যখন কি দুইটার মাঝখানে কি কন্টেন্ট থাকে। HTML ট্যাগের শুরু, মাঝখানে কি কন্টেন্ট, এরপরে কি HTML ট্যাগ শেষ, এই তিনটা যখন একসাথে থাকবে সেটাকে বলি আমরা কি HTML এলিমেন্ট। কথাটা বুঝতে পারছেন এখন। ট্যাগ আর এলিমেন্টের মধ্যে পার্থক্য আছে, ট্যাগের ভিতরে কন্টেন্ট থাকে না, আর এলিমেন্টের ভিতরে এলিমেন্ট যখন আপনি বলবেন মাস্ট কি ওর ভিতরে কন্টেন্ট থাকতে হবে, এটাকে বলে এলিমেন্ট। কোনটা, আচ্ছা এখানে বলেন আমি আবার দেখাচ্ছি। এই যে রেজিস্ট্রেশন ফর্ম এটা আমরা কিসের ভিতরে লিখছি, একটা H1 বা H2 এই ট্যাগের ভিতরে লিখছি না, এটা এখন আমরা এলিমেন্ট বলতে পারি, কারণ ট্যাগের শুরু শেষ আছে, মাঝখানে কি এই একটা টেক্সট আছে কন্টেন্ট, এটাকে টেক্সট থাকুক, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, যাই কিছু থাকুক, এগুলো আমরা কন্টেন্ট হিসেবে ধরি। আচ্ছা এখন আছেন ইনপুট এলিমেন্ট কোনগুলো, ইনপুটের এলিমেন্ট কোনগুলো। ইনপুটের এলিমেন্ট কি, এই যে ইনপুট ট্যাগ আমরা ইউজ করতেছি না, এর এটা হচ্ছে কি একটা এলিমেন্ট। এরপরে কি লেভেল ইউজ করছি, এটাও একটা কি এলিমেন্ট। এরপরে কি সিলেক্ট ইউজ করছি, এটা হচ্ছে কি এলিমেন্ট। এই ট্যাগগুলো আছে এগুলোকে বলতেছি কি এলিমেন্ট। আর এখন যদি বলি ইনপুট অ্যাট্রিবিউট কোনগুলো, ইনপুট অ্যাট্রিবিউট কোনগুলো, ফর্ম অ্যাট্রিবিউট কোনগুলো, বলেন ভয় পান কেন, বলতে তো সমস্যা নেই, ভুল হতে পারে স্বাভাবিক। হ্যাঁ তাহলে এতটুকু বোঝেন ইনপুট এলিমেন্ট আলাদা, এই ট্যাগগুলো আমরা যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে কি ইনপুট এলিমেন্ট। এগুলা ইন্টারভিউর মধ্যে সব থেকে বেশি কোশ্চেন এগুলো। HTML ট্যাগ HTML এলিমেন্টের পার্থক্য কী, এখন বলতেছে ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের মধ্যে পার্থক্য কী। আপনাদের তো এখনও কি প্রথম থেকে শুরু করতেছেন, এই কোশ্চেনগুলো আপনাদেরকে পড়বে না। এটা ইনপুট এলিমেন্ট কোনগুলো যেগুলো দিয়ে আপনি কি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছেন। এখানে আমি ইনপুট এলিমেন্ট বলতে এখানে শুধু ইনপুটটাই বোঝাচ্ছি, এদের সিলেক্টটা বোঝাচ্ছি, লেভেল তবে কি ইনপুট এলিমেন্ট না, এটা হচ্ছে কি ফর্ম এলিমেন্ট, ফর্মের ভিতরে থাকে, এই জন্য এটাকে বলে কি ফর্ম এলিমেন্ট। কথাটা বুঝতে পারছেন, এখানে দেয়াই আছে দা HTML ফর্ম এলিমেন্ট, ফর্মের ভিতরে কী কী এলিমেন্ট থাকে। আপনাকে এগুলো কোশ্চেন থাকবেই মাস্ট, আমি যদি এক্সামও নেই দেখবেন এই কোশ্চেনগুলোই আছে। ফর্ম এলিমেন্ট আলাদা, আবার বাকি এলিমেন্ট আলাদা হচ্ছে কি আমরা আলাদা যেগুলো ইউজ করি এই ফর্মের বাইরে সেগুলো হচ্ছে কি আলাদা। ওখানে তখন আপনাকে কেউ বলবে না যে ফর্ম এলিমেন্ট কোনগুলো, এটা হচ্ছে কি স্পেসিফিক একটা জায়গা, সেটা হচ্ছে কি ফর্মের ভিতরে আপনি কি কি ইউজ করতে পারেন। আচ্ছা তাহলে ফর্ম এলিমেন্ট হচ্ছে এগুলা। হ্যাঁ ইনপুট এলিমেন্ট, এই যে ইনপুট এলিমেন্ট কোনগুলো, এই যে ইনপুটটা একটা ইউজ করতেছেন এটা হচ্ছে কি একটা ইনপুট এলিমেন্ট। আচ্ছা এরপরে আছে সিলেক্ট, এটা হচ্ছে কি একটা ইনপুট এলিমেন্ট। এরপরে ধরেন আছে আর কি দেখছিলাম আমরা উপর থেকে এখানে আছে সব, এদের ইনপুট সিলেক্ট টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার মাধ্যমে কি আমরা ইউজারের কাছ থেকে কি ডাটা নিচ্ছি না, এটা হচ্ছে কি ইনপুট এলিমেন্ট। না মুখস্থ করার দরকার নেই, এগুলো আস্তে আস্তে এগুলো মনে আপনাদের হয়ে যাবে, করতে করতে এগুলো বোঝা যায়। আচ্ছা এরপরে আসেন, এখন যদি বলি ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো।
ব্লক এলিমেন্ট আর কোনগুলো আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো? আবার বলেন, বলেন কি মনে আসতেছে, বলেন না, সমস্যা নেই, বলো। ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো? আচ্ছা, ব্লক এলিমেন্ট আমরা কোনগুলোকে বলি? যেগুলো লিখলে আমাদের প্রথম শুরু থেকে কি শেষ পর্যন্ত পুরো জায়গা নিয়ে নেয়, ওর পাশে কাউকে বসতে দেবে না আর। আচ্ছা, এখন যদি আমি একটা H2 দুইটা কি পাশাপাশি লিখি, দুইটা কি পাশাপাশি আসবে? হ্যাঁ, আচ্ছা, ব্রেক টেক লাগবে না। আমি এখানে আমাদের যে এখানে আছে, এখানে বাইরে এসে কি আমি দুইটা H1 নিচ্ছি, H1 ট্যাগ শুরু করলাম, মাঝখানে কি কন্টেন্ট লিখে দিলাম, কন্টেন্ট দুইটা এইভাবে কন্ট্রোল C নিলাম, কন্ট্রোল V। এগুলো দেখেন কন্টেন্ট জায়গা কি যতটুক লেখা আছে অতটুক করে নেওয়ার কথা না? দেখেন তো এটা কি করতেছে। এখানে এসে রিফ্রেশ করলাম, দেখেন এটা কি দুইটা, এটা দুইটা আলাদা আলাদা লাইনে আসার কারণটা কি? আমি তো আমার কন্টেন্ট হচ্ছে কি এইটুক জায়গা, তাই না? তাহলে এইটুকের পাশে এটা গিয়ে কি এখানে বসতে পারতো না? তাহলে বসলো না কেন? এটাকে এই জন্য এটাকে বলে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট যখন আপনি লিখবেন, এটার পাশেও কাউকে আর বসতে দেবে না, ও পুরো জায়গা নিয়ে নেবে। এখানে যদি আপনি দেখার একটা সিস্টেম আছে, আমরা যদি এটা এই যে এখানে রাইট ক্লিক করি, এই যে ব্রাউজারের যে কোনো জায়গায় আপনি কি রাইট ক্লিক করেন, এখানে একটা নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ইনস্পেক্ট। এখানে যদি আমি ক্লিক করলাম, তাহলে একটা ইনস্পেক্ট এরকম একটা এটাকে বলে ডেভেলপার অপশন। হ্যাঁ, এগুলো শুধু ডেভেলপাররাই ইউজ করে, কারণ সাধারণ ইউজাররা এগুলো বুঝবে না কিছু। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি এই যে কন্টেন্টগুলো দিছি না, এই যে এলিমেন্ট ট্যাব আছে একটা, এই ট্যাবের মধ্যে আপনার যে HTML-গুলো আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে ফেলে দিচ্ছি। এই এলিমেন্ট ট্যাবের ভিতরে আপনার যতগুলো এলিমেন্ট, একটু আগে বললাম না আমরা এলিমেন্ট, আপনার যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এখানে দেখা যাবে। এই যে দেখেন কী কী লেখছেন আমি কোড। আচ্ছা, এখানে যদি আমি মাউস নেই, একটা জিনিস দেখেন, আমি H1-এর উপরে মাউস নিলাম, তাহলে দেখেন ওটা একটা কি কালার হয়ে গেছে। কালারটার জায়গাটা কতটুকু দেখেন তো, পুরো জায়গাটা কি ও নিয়ে নিছে। এটা হচ্ছে ব্লক এলিমেন্টের কাজ। ব্লক এলিমেন্ট ওর পাশে, ও যতটুকু কন্টেন্ট হোক না কেন, ওর পাশে কাউকে কি বসতে যাবে। এখন ব্লক এলিমেন্ট কোন কতগুলো আছে এরকম, আমরা মুখস্থ আগে সার্চ দেন, আমি গুগলে সার্চ দিই, আমরা HTML ব্লক এলিমেন্ট লিখে সার্চ দেন, দেখেন আপনি কি একটা লিস্ট পেয়ে যাবেন। এগুলো মুখস্থ করার, এখন যে মুখস্থ করতে হবে এমনটা না, এগুলো আপনারা করতে করতে দেখবেন এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে গেছে, কোনটা ব্লক এলিমেন্ট কোনটা ইনলাইন এলিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এটাকে ওপেন করে নেই, এখানে দেখেন ব্লক লেভেল এলিমেন্ট কী কী আছে এখানে। এই যে পি ট্যাগ, এটা কি একটা ব্লক এলিমেন্ট। এরপরে কি ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ আমরা এখনো দেখিনি, এটা দেখবো একটু পরে। এই যে পি ট্যাগ, ডিপ ট্যাগ, এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। কী কী এখানে আছে দেখেন, আমরা অ্যাড্রেস ট্যাগ ইউজ করছি, এটা একটা ব্লক এলিমেন্ট। এরপরে আর্টিকেল এখনো ইউজ করিনি, এটা আমরা আসতেছি একটু পরে। অ্যাসাইড, এটাও আমরা একটু পরে আসবো। এরপরে দেখেন কী কী ইউজ করছি এখান থেকে, এই যে ডিএল, হ্যাঁ, ডাটা লিস্ট, এটাও আমরা দেখিনি। ফর্ম, ফর্ম ইউজ করছি, ফর্ম এটাও কি একটা ব্লক এলিমেন্ট। এরপরে অর্ডার লিস্ট ইউজ করছি, ওএল, এটা একটা কি ব্লক এলিমেন্ট। তারপরে পি, এই যে প্রি ট্যাগ, তারপরে আছে সেকশন, টেবিল, ইউএল, যতগুলো ট্যাগ আছে এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এখন আছে ইনলাইন, ইনলাইন এলিমেন্ট কোনগুলো? ইনলাইন এলিমেন্ট কেন বলা হয়? কারণ এই ট্যাগগুলো যদি আপনি লেখেন অটোমেটিক কি এগুলো পাশাপাশি আসে, একটার পাশে কি আরেকটা চলে আসে। ধরেন আমি এখানে একটা এক্সাম্পল যদি দেখি, আমরা এটা দুইটা গেলে কি H1, এগুলোকে বলছি আমরা কি ব্লক এলিমেন্ট। আচ্ছা, এর নিচে আমরা দুইটা এ ট্যাগ নিচ্ছি, এ ট্যাগ শুরু করলাম, এরপরে কি এ ট্যাগ শেষ করলাম। এখন এর মাঝখানে ধরেন কোনো কিছু লিখে দিলাম, ধরেন এটা আছে কি হোম, এরপরে HREF বলে দিই আমরা এখানে,
কোনো কিছু নাই, এই কারণে আমরা কি স্ল্যাশ দিয়ে দিলাম বাই ডিফল্ট। এইভাবে যতগুলা কয়েকটা আমরা নিয়ে নিই, কন্ট্রোল সি, সেভ করি। সেভ করার পরে আমরা যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখেন এই যে ট্যাগগুলো আমরা নিলাম না, এগুলো কি আমরা কি এক লাইনে লিখছি, নিচের দই লিখছি, বাট এখানে দেখেন তো আউটপুটটা আমাদের কীরকম আসছে, পাশাপাশি আসছে। এই যে ট্যাগগুলো লিখলে এগুলোর আউটপুট কি পাশাপাশি আসে, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি পুরো জায়গা নেয়, ইনলাইন এলিমেন্ট কি ওর যতটুকু কন্টেন্ট থাকে ততটুকু কি ও জায়গা নেয়। আচ্ছা, এইরকম এখন ইনলাইন এলিমেন্ট কতগুলো আছে, এগুলো যদি আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। W3 স্কুলে এখানে দেখেন একটা কি লিস্ট দেওয়া আছে। আমরা এ ট্যাগ ইউজ করছি, এটা কি ইনলাইন এলিমেন্ট। এরপরে ABBR ইউজ করছি, এটা হচ্ছে কি একটা ইনলাইন এলিমেন্ট। অর্থাৎ ফরম্যাটিং ট্যাগ আমরা যতগুলো লিখছিলাম, বি ট্যাগ, আই ট্যাগ, এগুলো সবগুলো কি লেখার পরে কি আলাদা লাইনে আসতেছিল না ওখানেই আসতেছিল? ফরম্যাটিং ট্যাগগুলো আমরা ইউজ করছি না প্রথমে, বি ট্যাগ, আই ট্যাগ, EM ট্যাগ, স্ট্রং ট্যাগ, এই ট্যাগগুলো যখন লিখছিলাম এগুলো কি আলাদা লাইনে আসছিল না? আপনি যতটুকু অংশ ওই ট্যাগের ভিতরে রাখছেন, ওই ট্যাগটা কি স্ট্রং ট্যাগের ভিতরে রাখলে বোল্ড হয়েছে, বাট নতুন লাইনে কিন্তু শুরু হয় না। এবার বুঝতে পারছেন, নতুন লাইনে শুরু হয় না। আপনি যদি পি ট্যাগ লেখেন তাহলে কি এগুলো নতুন লাইনে শুরু হবে। ফরম্যাটিং ট্যাগ যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে ইনলাইন ট্যাগ। এ দেখেন বি ট্যাগ, ভিডিও, তারপরে কি বিআর ট্যাগ, এগুলো হচ্ছে কি ইনলাইন ট্যাগ, কারণ বিআর আমরা কি পাশাপাশি লিখলে পাশাপাশি আসে। এরপরে বাটন ট্যাগ। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি নিই, বাটন ট্যাগটা আমরা দেখি। বাটন ট্যাগটা হচ্ছে এই যে ইনপুট টাইপ আমরা তৈরি করছি না, সাবমিট বাটন, কোথায় গেল এটা, এই যে সাবমিট বাটন, এটা ইনপুট দিয়েও তৈরি করা যায়, আবার বাটন ইউজ করেও করা যায়। আচ্ছা, বাটন দিয়ে কিভাবে করে এটা এটাও দেখাই দিচ্ছি। তাহলে বাটন দিয়ে যদি আপনি ইনপুট টাইপটা তৈরি করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বাটন নামে ট্যাগ লিখতে হবে, BUTTON, বাটন। এই বাটনের ভিতরে আপনি কি দেখাতে যাচ্ছেন, এই যে এখানে আমরা ভ্যালুর ভিতরে দিছিলাম না এটা লগ ইন, আমি ধরেন এখানে বলে দিলাম কি সাইন ইন। এটা তো আমরা জানি, কারণ ট্যাগের মাঝখানে যাই লিখবো সেটা কি আমাদের আউটপুটে দেখাই দিতে হবে। বাট এখানে আমাকে বলে দিতে হবে এটা টাইপ কী হবে, এই যে বাটনটা আছে এটা টাইপ কী হবে, টাইপটা হবে কি সাবমিট, তাই না? এই টাইপটা এখানে বলে দিলাম, সেম কাজ করবে, দুইটাই সেম কাজ করবে। তাহলে দেখেন এখানে আমরা কিভাবে তৈরি করলাম, বাটন দুইভাবে তৈরি করা যায়। সাবমিট বাটনটা আপনি যদি ইনপুটের এখানে টাইপ বলে দেন কি সাবমিট, সেটাও সাবমিট বাটন। আবার যদি এভাবে বাটন ট্যাগ লিখে এখানে টাইপ বলে দেন কি সাবমিট, টাইপ সাবমিট, সেটাও কি সাবমিট বাটন, একই কাজ করবে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। ধরেন এটাকে আমরা কি কমেন্ট করে রাখলাম, আচ্ছা বাদ একবারে উঠাই দিলাম, কন্ট্রোল S সেভ করলাম। এখান থেকে মেথড আমরা মানে ইউজ করছি কোথায়, এতটুকু করে যদি আমরা আউটপুটে আসি রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমাদের সেম কাজটাই করবে। এতক্ষণ আমরা কি ইনপুট দিয়ে করছি না এতদিন, এখন তৈরি করলাম কি দিয়ে, বাটন ট্যাগ দিয়ে, সেম কাজ করবে, কাজ একই। এখানে আছে কি সাইন ইন লেখা দেখাচ্ছে, সাইন ইন আমরা লিখে দিছি। এখন যদি কোনো কিছু এটা দেওয়ার পরে কি সাবমিট করি, তাহলে দেখেন কি এটা সাবমিট হচ্ছে, দেখেন এখানে কি ডাটাগুলো সাবমিট হচ্ছে। তাহলে দেখেন দুইটার মধ্যে কাজ একই, দুইভাবে তৈরি করা যায়। এখন আমরা যে কোনোভাবে একভাবে করতে পারি, এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এইভাবেই করতে হবে। আচ্ছা, একটা আছে আচ্ছা ডক টাইপ আমরা আলোচনা করছি তাই না, ডক টাইপ নিয়ে আর আলোচনা করতেছি না। ডক টাইপ আমরা কেন ইউজ করি, এটা একটু হয়েছে বাট ওভাবে বললে হবে না, একটু ইয়ে করতে হবে। যেমন ডক টাইপে আমরা স্পেসিফিক বলতে পারি
যে আমরা HTML এর কোন ভার্সনটা ইউজ করতেছি এটা কি ডকটাইপের মাধ্যমে আমরা বলে দেব। HTML এর কোন ভার্সনটা ইউজ করতেছি এটা আমরা কোথায় বলি দেই ডকটাইপ। প্রত্যেকটা ভার্সনে কি আলাদা আলাদা ডকটাইপ আছে। আচ্ছা HTML5 এর ডকটাইপ কি? এ পিছন থেকে একজন বলেন, আদানা বলেন আপনার HTML এর ডকটাইপ কি? HTML5 এর ডকটাইপ কি? ট্যাগ, ইন্টারেস্টিং একটা ট্যাগ, এটা মার্কিউ ট্যাগ। আচ্ছা তাহলে চলেন দেখে আসি কেন মজার ট্যাগ। আপনি এই মার্কিউ ট্যাগের ভিতরে যা কিছু লিখে দেবেন অটোমেটিক এটা স্ক্রল হয়। আপনারা ওই যে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট হোটেলে গেলে দেখুন কি টেক্সটগুলো কি স্ক্রল হয় না একটার পরে একটা একটা টেক্সট বোর্ডের মধ্যে। তো ওই মার্কিউ ট্যাগটাও এরকম, যদিও HTML5 এটা নিষেধ করে ইউজ করার জন্য, কিন্তু কাজ করে। মার্কিউ না স্ল্যাশ মার্কিউ কি ডাবল অর্থ হবে না? ভুলে গেছি অনেকদিন থেকে, এটা ডাবল ই না, QEU ডাবল ই, ওকে। এর ভিতরে আপনি যদি কোনো টেক্সট রেখে দেন, আর আরে কি কি কপি করে নি দেন। আচ্ছা এই মার্কিউ ট্যাগের ভিতরে আপনি যদি কোনো টেক্সট দেন এটা অটোমেটিক স্ক্রল হয়। আমি ধরেন একটা টেক্সট কপি করে নিয়ে আসি এখান থেকে, এই যে টেক্সট, আচ্ছা এটা সেভ করলাম। এখন যদি এখানে আমরা এসে রিফ্রেশ দেই, দেখেন নিচে দেখেন ইন্ডাস্ট্রি এটা দেখেন মার্কিউ। আপনি যদি বলে দেন অটোমেটিক এই টেক্সটটা নিচের দিক থেকে এরকম স্ক্রল করতেই থাকবে। হ্যাঁ করা যায়, কিছুই না, জাস্ট ট্যাগের নাম হচ্ছে কি মার্কিউ। আপনারা ছবি ওঠানো লাগবে না, আপনারা এটা পিডিএফটা দেখেন, এখানে আমি লিখে রাখছি। আচ্ছা এখানে হচ্ছে যে বলে কিছু কিছু ট্যাগ, এগুলা আপনারা ইউজ করতে নিষেধ করে, কারণ ওরা বলে এগুলা জাভাস্ক্রিপ্ট ইউজ করে ট্যাগ ইউজ করলে অনেক সময় এরর আসে। তো এই কারণে ওরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এগুলো আসলে করা হয়। তারপরে লিখলে কাজ করবে, এমন না যে কাজ করবে না, কাজ করবে। এমন কিছু ট্যাগ আছে যেগুলো HTML3 ছিল, 4 ছিল, বাট HTML5 এসে কি ওগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরকম আছে অনেকগুলো। সেরকম মনে করেন এটাও একটা। আচ্ছা এরপরে কি কি বাকি আছে আমরা একটু দেখি। এরপরে আছেন ডিপ ট্যাগ। ডিপ ট্যাগটা কি? সব থেকে দেখেন এই জিনিসটা ভালো মতন বোঝেন, আমাদের ওয়েবসাইটে সব থেকে যদি বেশি ইউজ হয় এই ট্যাগটা ইউজ বেশি হয়, ডিপ ট্যাগ। আপনি যদি একটা ওয়েবসাইট আমরা যদি এই যে এটাকে ইন্সপেক্ট করি, হ্যাঁ এলিমেন্টে গেলে তো আমরা এলিমেন্টগুলো দেখতে পাই, তাই না? এই যে দেখেন ডিপ 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 ডিপ, অভাব আর নাই। যতগুলা ওয়েবসাইট আপনি যান না কেন, সব থেকে যে ট্যাগটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে ডিপ ট্যাগ। দেখেন এখানে ডিপের কোনো অভাব নেই, একটার ভিতরে কি একটার ভিতরে একটা। আচ্ছা এখন বোঝেন তাহলে এই ডিপ ট্যাগটা কি আমরা একটু বুঝি, চলেন। ডিপ ট্যাগের ফুল ফর্ম হচ্ছে কি ডিভিশন। ডিভিশন মানে কি আলাদা একটা করে কি ভাগ, তাই না? এখন যদি আমরা একটা কিছু ওয়েবসাইট ভিজিট করে যদি দেখি আসলে ডিভিশন কেন বলতেছি এগুলো। আচ্ছা এখানে যদি একটু দেখেন, আমি যদি এখান থেকে ভাগ ভাগ করে দেখাই, তাহলে এই যে একটা কার্ড আছে, তাই না? একটা ইমেজ আছে, কিছু টেক্সট আছে, আবার এখানেও কি একটা কার্ড আছে, ইমেজ আছে, সেম। স্ক্রিন মার্কারটা দেখি। আচ্ছা দেখেন এখানে এটা যদি একটা ধরি, আচ্ছা একটু সরো করে নিচ্ছি।
আচ্ছা, এটা ধরেন এইভাবে চিন্তা করেন, এটা একটা কি আলাদা একটা বক্স, এটা কি আলাদা একটা বক্স না? এরকম হইলে প্রত্যেকটাই কি আলাদা আলাদা না? এর ভিতরে দেখেন কি আছে, ইমেজ আছে, তারপরে কি কিছু টেক্সট আছে, একটা কি লিঙ্ক আছে, তাই না? এই যে আলাদা আলাদা একটা করে বক্স, এটাকে বলে ডিভিশন। আলাদা আলাদা কি একটা করে ডিভিশন। এটা নিচের গুলো যদি আসেন সেম, এগুলো কি প্রত্যেকটাই আলাদা আলাদা, তাই না? এখন আমরা এতদিন পর্যন্ত যা দেখে আসছি, এভাবে কি এই কোনোভাবে কি আলাদা করা পসিবল আলাদা একটা জায়গায়? না, কারণ আমরা কোনো ট্যাগ, ওই রকম কোনো ট্যাগ আমরা এখন পর্যন্ত দেখিনি। এমন ধরেন হতে পারে যে আপনি একটা ডিভিশন তৈরি করতে যাচ্ছেন, ওর ভিতরে কি অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তারপরে ধরেন টেক্সট থাকতে পারে, অডিও ভিডিও থাকতে পারে। প্রত্যেকটাকে কি আপনি একটা জায়গার ভেতরে রাখতে যাচ্ছেন। এখানে যদি দেখেন প্রত্যেকটা কি এটা একটা আলাদা না? এটাও কি আলাদা একটা জায়গা, এটাও কি আলাদা। এইরকম আলাদা আলাদা যখন একেবারে বক্স তৈরি করবেন ছোট ছোট, সেই ক্ষেত্রে তখন আমরা একটা ডিপ নিয়ে এই ডিপের ভেতরে আমরা এগুলো করি। আচ্ছা, কিভাবে করি দেখেন। ডিপ একটা সহজভাবে যদি উদাহরণ দেই, ডিপ হচ্ছে এক একটা করে কি বক্স। বক্স আমরা বুঝি তো, তাই না? এখন ধরেন আপনাদের বাসায় এদের বিভিন্ন এগুলোকে কি বলে, বড় বক্সগুলো আছে না, এগুলো কি আপনারা এদিকে কি বলেন এখন? বলতে পারেন কন্টেনার বললে হয়, অনেকেই বলে এদের ট্রাঙ্ক না কি বলে, এগুলো আপনাদের এইদিকে কি বলে? ট্রাঙ্ক বলে। বড় যেগুলো বক্সগুলো যে জামা কাপড় বা ইয়েগুলো রাখে, ট্রাঙ্ক বলে না? ওই ধরতে পারেন এটা ডিপ হচ্ছে কি একটা ওই রকম একটা বক্স বা কন্টেনার। আপনি ওর ভিতরে কি আলাদা আলাদা ছোট ছোট কি জিনিসগুলা রেখে দিবেন। কি বুঝতে পারছেন? ডিপ হচ্ছে এরকম বক্স। এখন একটা বক্সের ভিতরে চাইলে কি আপনি আলাদা আলাদা জিনিস এইভাবে কি ছোট ছোট জিনিসগুলা রেখে দিতে পারেন। এই যে দেখেন এখানে একটা যদি ধরি, এটা এটা একটা কি ডিপ ট্যাগের ভিতরে আছে, এটা কি আরেকটা ডিপ ট্যাগের ভিতরে আছে। আমাদের দেখতে চাই তা সেটাও দেখতে পারবো। ইনস্পেক্ট যদি করি আমরা কি এখান থেকে দেখতে পারবো। আমরা এখানে দেখলাম না, তবে এতটুকু মনে রাখি ডিপ হচ্ছে কি একটা বক্স বা কন্টেনার। ওর ভিতরে আমরা কি এইভাবে ইমেজ, অডিও, ভিডিও যা মন চায় সবগুলোই কি আমরা লিখতে পারবো। তাহলে কি হবে, আমরা একটা বক্সের ভিতরে ওই কন্টেন্টগুলো কি গুছানো থাকবে। আচ্ছা, তাহলে ডিপ ডিপ ট্যাগটা কি আমরা বুঝলাম। এগুলা যখন করবো সামনে তখন কি সব থেকে বেশিটা ইউজ হবে এই ডিপ ট্যাগটা। আমরা তখন এরকম একটা ট্যাম্পলেট তৈরি করবো, এটাই যদি আমরা করতে যাই তাহলে দেখেন এটার জন্য কি আমাদের আলাদা একটা ডিপ লাগবে, এটার জন্য লাগবে, এটার জন্যও লাগবে, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা ডিপ লাগবে। এই কারণে কি সবগুলো সব থেকে বেশি ইউজ হয়। এটা নিয়ে কনফিউজ হওয়ার কারণে এটা যখন ইউজ করবো আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে এতটুকু মনে রাখি এগুলো কি ডিপ মানে ডিভিশন বা একটা করে আলাদা আলাদা কি বক্স, এটা ধরে নেই। আচ্ছা, এরপরে কি আছে লেআউট এলিমেন্ট বা সিমেন্টিক ট্যাগ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সিমেন্টিক ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি সিমেন্টিক ট্যাগগুলো ইউজ না করেন, এসিও আপনার ওয়েবসাইটকে আমরা বলি না এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট, এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? ওই যে একটু এর আগেও বলেছিলাম, গুগল সার্চ র্যাঙ্কিংয়ে যেন কি আপনার ওয়েবসাইটটা সবার প্রথমে আসে। এই কারণে অবশ্যই কি আপনাকে এসিও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে। এখন HTML5 এসে বলতেছে ওরা কিছু ট্যাগ আপনাদের দিয়ে দিছে, স্পেসিফিকভাবে বলে দিছে এই নির্দিষ্ট একটা জায়গার জন্য আপনি এই ট্যাগ ইউজ করেন, মানে আলাদা একটা জায়গা আছে এটার জন্য কি এই ট্যাগ ইউজ করেন। তো আমরা একটু আসতেছি এটাতে নির্দিষ্ট করে বলে দিছে। আপনি যদি এটা ওইভাবে করেন তাহলে কী হবে, ব্রাউজারের বুঝতে সুবিধা হবে যে এটা আছে কি। ধরেন আমাদের একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, এটা এই ওয়েবসাইটটা যদি দেখেন প্রথমে দেখেন কি একটা ইমেজ আছে, তাই না? এটাকে আমরা কি হেডার পার্ট ধরতে পারি, সবার উপরের পার্ট। সবার উপরের পার্টকে আমরা কি বলি, হেডার পার্ট। তারপরে দেখেন একটা পার্ট আছে এখানে কি লিঙ্কগুলো আছে, ওয়েবসাইটের কি বিভিন্ন ধরনের লিঙ্ক করানো আছে, এটাকে বলি আমরা কি নেভিগেশন বার বা ন্যাব বার। আচ্ছা, এরপরে নিচে যদি আসেন
দেখেন এটা একটা কি ফুটার একটা আছে, এই যে একটা ফুটার আছে, আপনি যে কোনো পেজে যান না কেন এই ফুটারটা কি সবগুলোর জন্য সেম থাকে। তাহলে এটা একটা কি নির্দিষ্ট একটা পার্ট। এখন HTML5 HTML বলতেছে যে কি আমরা এই ধরনের কিছু ট্যাগ দিয়ে দিছে ওনারা, যে নির্দিষ্ট কিছু পার্টের জন্য আপনারা কি এই ট্যাগগুলো ইউজ করেন। এখন এই ট্যাগগুলো কি কি চলেন আমরা একটু দেখে আসি। এগুলো আমি সব কেটে দিচ্ছি। ওকে, আমরা জানি না আসলে HTML সিমেন্টিক ট্যাগগুলো কি কি, আমাদের এখানেও কি আমাদের পিডিএফেও নাই। এখন তাহলে আমরা এটা দেখবো কিভাবে। ধরেন এখানে দেখেন আমাদের আগের তো সবগুলা কি নির্দিষ্ট করে লেখা ছিল অডিও ভিডিও, বাট এখানে দেখেন আমি জাস্ট কি শুধু লিখে রাখছি কি সিমেন্টিক এলিমেন্ট বা লেআউট এলিমেন্ট, সিমেন্টিক ট্যাগ বা সিমেন্টিক এলিমেন্ট যেটাই বলেন, এটা জাস্ট লিখে রাখছি, কোনো কিছু নাই এখানে। এখানে আপনারা খুঁজে বের করবেন কীভাবে। অবশ্যই আমি বলে রাখি, এটা জাস্ট লেখে না রাখার কারণ হচ্ছে এটাই, আমাদের সব থেকে বড় হেল্পার কি জানেন, গুগল আর ইউটিউব। আপনি কোনো কিছু না পারলে গুগলে যান, সার্চ দেন, ইউটিউবে লিখে কি সার্চ দেন, দেখেন অবশ্যই অবশ্যই একটু আপনি সাজেশন পাবেন ওখান থেকে। এই কারণে আমি জাস্ট এইভাবে লিখে রাখছি, সবগুলো এখানে দেয়নি। অভ্যাস করেন এখন থেকে, আমাদের সব থেকে বেশি কাজে দেয় গুগল আর ইউটিউব। ওকে চলেন তাহলে আমরা গুগলে চলে যাই। গুগলে গিয়ে লিখলাম এটার নাম কি বললাম আমরা, এখানে তো লেখাই আছে তাই না। আপনি এটাকে ধরে কি সার্চ দেন, এটা কি ধরে সার্চ দেন, কপি করে এখানে এসে দেন সিমেন্টিক ট্যাগ, লিখে ইন্টার দেন। দেখেন প্রথমে কি W3 স্কুলের একটা ওয়েবসাইট আসছে, এখানেও পাবেন। এরপরে দেখেন কি MDN এর ওয়েবসাইট আছে, এখানেও পাবেন। যে কোনো লিঙ্কে ক্লিক করেন না কেন আপনি সাজেশন পাবেন এখান থেকে। প্রত্যেকটাতেই যাচ্ছে, আমি দুইটাতেই যাচ্ছি। এখান থেকে কি নিউ ট্যাবে ওপেন করে নিলাম একটা W3 স্কুল, এরপরে জানেন যে MDN-এ যান, যে কোনো লিঙ্কে ক্লিক করেন পাবেন। দেখেন এখানে কি বলতেছে সিমেন্টিক ট্যাগগুলো কি কি, এই যে দেখেন ওরা একটা কি লিস্ট করে এখানে দিয়ে দিছে। আবার জুম করতে হবে না, দেখেন সিমেন্টিক ট্যাগ লিখে সার্চ দিয়েছেন MDN-এ যদি এখানে যান, দেখেন এখানে কি একটা লিস্ট আছে, এই যে দেখেন আপনাকে সিমেন্টিক ট্যাগগুলো কি দিয়ে দিচ্ছে। আবার W3 স্কুলে যদি আসি, এখানে দেখেন কি একটা লিস্ট দেওয়া আছে, তাহলে কি পেয়ে যাচ্ছেন সিমেন্টিক ট্যাগগুলো কোনগুলো। এখন এগুলো একটু পড়েন কি কি নাম আছে। প্রথমে আছে কি আর্টিকেল, এখন আর্টিকেল আছে একটা কি সিমেন্টিক ট্যাগ। এখন ওরা বলতেছে আর্টিকেল কখন ইউজ করবে। এই যে এখানে যদি আসি, এই যে দেখেন তো এই যে এই অংশটুকু কি একটা আর্টিকেল না, এটা কি আলাদা আর একটা আর্টিকেল না, এটা কি আলাদা একটা আর্টিকেল না। আপনি চাইলে কি আমরা একটু আগে আলোচনা করলাম কি ট্যাগ, ডিপ ট্যাগ, তাই না। আমরা চাইলে কি ডিপ ট্যাগের ভিতরে রাখতে পারি, বাট ব্রাউজার এটা কোনোভাবে বুঝবে না যে এটা কি একটা আর্টিকেল, কোনোভাবেই বুঝবে না। ও বুঝবে কি এটা একটা জাস্ট HTML ট্যাগ, ব্রাউজার কোনোভাবে বুঝবে না। আর ব্রাউজার না বুঝলে কী হবে, এসইও ফ্রেন্ডলি হবে। তো আমাদের কাজ হচ্ছে কি ব্রাউজারকে বোঝানো, যাতে ব্রাউজার বুঝতে পারে। আচ্ছা তাহলে এখানে যেহেতু একটা কি এটা একটা আর্টিকেল, তাহলে আমরা এখানে ডিপ ট্যাগ ইউজ না করে এখানে ইউজ করতে পারি কি আর্টিকেল ট্যাগ। আর্টিকেলের ভিতরে কি আমরা এগুলো লিখতে পারবো, যেমন আচ্ছা এরপরে যদি আসেন একটা আছে কি অ্যাসাইট কোনটাকে বলে, এটা ধরেন একটা ওয়েবসাইটের একটা দেওয়া আছে, এখানে দেখেন প্রথমে আছে কি হেডার, উপরের অংশটুকুকে কি বলি আমরা, সাধারণত ওয়েবসাইটগুলো এরকম হয়। এখন ভিন্ন ক্যাটাগরি হতে পারে, এরকম যে হবে এমন কোনো কথা না, তবে ভিন্ন ক্যাটাগরিও হতে পারে। দেখেন প্রথমে যেটা উপরের অংশটুকু আছে, এই যে W3 স্কুল আমরা ভিজিট করতেছি, এখানেই দেখেন এই যে উপরে দেখেন একটা কি লোগো আছে, সাথে কি এখানে কিছু একটা অপশন আছে এগুলো, তাই না। তাহলে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, না অ্যাসাইড না, এটা হচ্ছে হেডার। এই যে উপরে হেডার হচ্ছে কি উপরের অংশটুকুকে কি বলি আমরা হেডার বার। তাহলে এই ওয়েবসাইট যদি দেখেন, এটা উপরের অংশটুকুকে এটাকে কি হেডার। এখন যদি এটা করতে যান তাহলে আমরা কি করবেন, হেডার ট্যাগ লিখে কি শুরু শেষ করবেন,
ওকে চলেন আমি একটু পরে দেখাই আপনাকে। আহ, তাহলে দেখেন HTML এ কি এ ধরনের হেডার নামের একটা কি ট্যাগ আছে, যেহেতু আমরা উপরের অংশটুকু করতেছি, পার্ট করতেছি এই অংশটুকু, তাই না? তাহলে এটা কি করবো, এরকম কি হেডার ট্যাগ লিখবো, হেডার ট্যাগের ভিতরে লিখে দেবো। আচ্ছা এখানে আমি লিখে দিলাম কি হেডার এরিয়া। তাহলে দেখেন এর ভিতরে এই শুধু টেক্সট আমরা লিখছি, বাট পরবর্তীতে কি এগুলো আপনারা কি লিখতে পারেন, ইমেজ যা কিছু আছে সব কিছু কি লেখা যাবে। তাহলে উপরে এই অংশটুকু যখন করবেন তখন কি করবেন, এইরকম হেডারটা কি শুরু করবেন শেষ করবেন, তার মাঝখানে কি হেডারের অংশগুলো করে ফেলবেন। এটা তাহলে কি হবে, ব্রাউজার যখন এই কোডগুলো পড়ে, কোডগুলো তো পড়ে ব্রাউজার, ব্রাউজার যখন এই কোডগুলো পড়বে, যখন এসে এখানে দেখবে কি এটা একটা কি হেডারটা ইউজ করছেন, ও বুঝতে পারবে কি এটা হচ্ছে কি হেডার অংশ। আচ্ছা এরপরে আসেন, এটা আছে কি ন্যাব। ন্যাব আমরা কোনগুলোকে বলি, ন্যাব বলতে পারেন, নেভিগেশন বার বলতে পারেন, যেগুলাই বলেন না কেন একই জিনিস। এই যে একটা একটা লিঙ্ক আছে না বিভিন্ন অপশনগুলো, এতে দেখেন না, আমি যদি এখানে ক্লিক করি আমাকে কি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে তো না, অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করলে দেখেন কি অন্য একটা পেজ চলে আসতেছে। এই যে লিঙ্কগুলো আছে এগুলোকে বলি কি আমরা নেভিগেশন লিঙ্ক বা ন্যাব বার, বা এটাকে ন্যাবও বলতে পারি। এই ধরনের যখন ন্যাব তৈরি করবেন তখন ইউজ করবেন কি ন্যাব নামের ওর কি HTML একটা ট্যাগ আছে, ওটা ইউজ করবেন। কোথায় ছিলাম আমরা, সিমেন্টিক এলিমেন্ট না, HTML তাহলে এটা এতটুকু তো বুঝছি, আর্টিকেল বুঝলাম আমরা, এরপরে কি আছে হেডার, এরপরে আছে কি ন্যাব, এগুলো আমরা বুঝলাম। ন্যাব বা আমরা যখন নেভিগেশন বার তৈরি করব অবশ্যই কি এই অংশটুকু কি আমরা কি করব, ন্যাব ট্যাগ যেটা আছে আমাদের ন্যাব, অবশ্যই এগুলো ইউজ করতে হবে মাস্ট। হ্যাঁ হেডিংয়ের পরে না, আপনি যেখানেই নেভিগেশন তৈরি করবেন সেখানেই কি ন্যাব ট্যাগটা ইউজ করবেন। এখন হেডিংয়ে হতে পারে নিচেও করেন, যেখানেই করেন না কেন আপনি কি ন্যাব ট্যাগটা ইউজ করতে হবে। আচ্ছা এটা আছে কি ন্যাব, ওই তো বললাম আমরা ব্রাউজারকে কি বোঝানোর জন্য, যাতে আমাদের এটা বলি না এসইও ফ্রেন্ডলি। এসইও কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, শর্ট ফর্মটা মনে রাখেন। এসইও ফুল ফর্ম কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট, এই যে আমরা সার্চ দিলাম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, এটা এগুলোকে বলি আমরা কি কিওয়ার্ড, যেগুলো দিয়ে লেগে আমরা সার্চ দিই এগুলোকে কি বলে কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিলাম, এই যে W3 স্কুলের ওয়েবসাইটটা সবার প্রথমে আসছে, তাই না? আরও তো ওয়েবসাইট আছে, এগুলো কেন আসলো, এগুলো কেন আসলো? এখানে এটাই একটা কোশ্চেন, যে ওয়েবসাইট তো আরও অনেকগুলো দেখা যাচ্ছে এখানে, তাহলে উপরে W3 স্কুলে আসলো, অন্যগুলো কেন আসলো না? পপুলার। আপনি আপনার ওয়েবসাইটকে যত এসিও করতে পারবেন তত সবার গুগল সার্চে সবার র্যাঙ্কিং উপরে থাকে। আর এই এসিও ফ্রেন্ডলি করার জন্য আপনাকে কোডগুলোও কি ওইভাবে লিখতে হবে, এসিও ফ্রেন্ডলি কোড। আর এসইও ফ্রেন্ডলি কোড কখন হবে, ব্রাউজার যখন কোডগুলোকে কি বুঝতে পারবে, ওর পরে যখন কি কোডগুলোকে বুঝতে পারবে। ব্রাউজার যদি না বোঝে ও তো সবার উপরে নিয়ে আসবে না, ও কিওয়ার্ডগুলোকে তো ধরার পরে তো সবার উপরে নিয়ে আসবে। এখন যদি ব্রাউজারকে আপনি যদি বোঝানোর জন্য কিছু কিছু না লাগেন, ও তো কিছুই বুঝবে না, তখন আপনার ওয়েবসাইটে এসইও ওই সামনে আসবে না। আচ্ছা সেই ক্ষেত্রে ডেভেলপার হিসেবে আমাদের উচিত সবসময় কি এসইও ফ্রেন্ডলি কোড লেখা। এসইও আলাদা একটা টপিক, ওটার যারা এসইও করে তারা কি ওই ডিজিটাল মার্কেটিং যারা করে ওটার একটা ক্যাটাগরি হচ্ছে কি এসইও। এসইও আলাদা লোক আছে ওনারা করে, তবে ডেভেলপার হিসেবে আমাদের উচিত কি এসইও ফ্রেন্ডলি কোডগুলো যেন কি এসইও ফ্রেন্ডলি হয়। আচ্ছা হ্যাঁ এসইওর সাথে সাথে
এরলি কাছাকাছি হয়, যাতে এই কোডগুলা ব্রাউজার জানে কি পরবর্তীতে যখন এসইও কেউ করবে তার জন্য আর কি আবার কোড না করতে হবে, কারণ ওরা তো কোড বোঝে না। আপনি কোড এগুলো আপনি বোঝেন, কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং করে এসইও করে তারা তো আর এইভাবে কোড বুঝবে না। আপনি যেহেতু ডেভেলপার সেহেতু আপনাকে কোডগুলোকে ওভাবে লিখে দিতে হবে, যারা এসইও করবে তাদেরকে জন্য কি আরও সহজ হবে। আচ্ছা, এরপরে দেখেন একটা অংশ আছে এখানে যদি আসেন আমরা কি কি দেখলাম, হেডার বুঝলাম, হেডার পার্টের জন্য কি হেডার ট্যাগ, নেভিগেশন বারের জন্য কি ন্যাব ট্যাগ, আর এখানে একটা আছে দেখেন সেকশন। এখন আছে সেকশন কোনগুলোকে বলে, একটা ওয়েবসাইটের সেকশন কোনগুলো। আচ্ছা, এখন প্রথম থেকে আসি, দেখেন সেকশন সেকশন আমরা কোনগুলোকে বলি একটু বোঝেন। এই যে একটা উপরে একটা এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশ লাইব্রেরি, এটা একটা কি একটা পার্ট, আলাদা একটা পার্ট, এর ভিতরে অনেক কিছু আছে সেটা আলাদা বিষয়। এরপরে যদি নিচে আসেন এগুলোকে বলি আমরা কি হিরো সেকশন। হিরো সেকশন এটা উপরে যে ওই যে স্লাইডার থাকে, তারপরে কি বিভিন্ন ধরনের বড় বড় ইমেজ থাকে প্রথম ওয়েবসাইটের উপরে, এগুলোকে আমরা বলি কি হিরো সেকশন, বা ওইগুলো আস্তে আস্তে আরও দেখতে সমস্যা নেই। এখন সেকশন কোনগুলো, একটু আগে এগুলোকে বলছিলাম আমরা কি এগুলো এক একটা করে কি আর্টিকেল, তাই না? এই কয়েকটা আর্টিকেল যে একটা জায়গা, এই যে আমাদের কোর্স এর ভিতরে যতগুলো আর্টিকেল আছে এই সবগুলো আমরা সবগুলোকে বলতেছি কি এটা একটা সেকশন। আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কি আমাদের কোর্স সমূহ, এটা আলাদা একটা কি সেকশন, এটার টপিক আলাদা। দেখেন আমাদের কোর্স এই এখানের মধ্যে কী কী আছে, ওনাদের কোর্সগুলো আছে। আবার নিচে যদি আসেন, আচ্ছা দেখেন এখানে কি আছে ফ্রি ওয়েবিনার, তাহলে এখানে দেখেন ফ্রি ওয়েবিনারের জন্য কি আলাদা কিছু আছে। এই যে প্রত্যেকটা একটা ওয়েবসাইটে কয়েকটা কি পার্ট আছে, আলাদা আলাদা অংশ থাকে দেখতেছেন, এই প্রত্যেকটা অংশকে আমরা কি বলতেছি এক একটা করে সেকশন। বুঝতে পারছেন সেকশন কোনগুলা? আমি কিন্তু এগুলো পরে বলবো, পরে কিন্তু বুঝে নিতে হবে যে এটা সেকশন, এটা এখন যদি না বোঝেন পরবর্তীতে বুঝতে হবে। তাহলে একটু আগে এগুলোকে বললাম কি আর্টিকেল, আর এই যে আর্টিকেল কোনটার ভিতরে আছে এটা ক্যাটাগরি বলতে পারেন। সেকশন প্রত্যেকটা সেকশন কি এক একটা করে ক্যাটাগরি, এগুলো এভাবেও বলতে পারেন। দেখেন আমাদের কোর্স সমূহ এর ভিতরে দেখেন অনেকগুলো আছে, এটা একটা কি সেকশন। এরপরে এখানে কি ফ্রি ওয়েবিনার, এটা কি আলাদা একটা সেকশন। এরপরে যদি নিচে আসেন এখানে কি আছে কেরিয়ার গোল, এটা কি আলাদা একটা সেকশন। এরপরে দেখেন কি কি পাচ্ছেন, এটা কি আলাদা একটা অংশ, এটা কি আলাদা একটা সেকশন। এই যে একটা ওয়েবসাইটে অনেকগুলো সেকশন থাকতে পারে, একটা পেজে মিনিমাম সর্বনিম্ন 5 থেকে 7টা সর্বনিম্ন এই ধরনের সেকশন। একটা হোম পেজে ধরেন এই যে এটা কি একটা পেজ, পুরাটাকে একটা কি পেজ, এটা মনে রাখেন পুরাটাকে আমরা কি বলতেছি ওয়েব পেজ, একটা পেজ। এই একটা পেজের মধ্যে অনেকগুলো সেকশন থাকে, সাধারণত একটা ল্যান্ডিং পেজে অনেকগুলো সেকশন থাকে। এটা 8টা 10টা থাকতে পারে, 8টা 10টা 15টা, কোনো নির্দিষ্ট নেই, এটা নির্দিষ্ট নেই। তাহলে বুঝলেন তো সেকশন কোনটাকে আমরা বলি, ওইটা বলি। ওকে, এগুলো একটু আলোচনা করে আজকে শেষ করব। আমি তো আজকে কোনো কোড করতে দিচ্ছি না, জাস্ট বিষয়গুলো একটু ধারণা নেন। এক্সামের পরে যখন আমরা টেমপ্লেট করতে যাবো এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, ওটা বিকেল থেকে দুপুর থেকে এরকম কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসেন এসআই। ওকে, দেখেন এখন দেখেন অ্যাসাইড কি, সাইট মানে কি একটা সাইট, তাই না? এই যে দেখেন এখানে যদি ওয়েবসাইটে আমরা দেখি এখানে কয়টা পার্ট আছে দেখেন তো, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা কি পার্ট। তাহলে এখানে দেখেন এটাকে আমরা একটা সাইট বলতেছি, এটাও কি একটা সাইট। তাহলে এই সাইটগুলো যখন তৈরি করবেন জাস্ট কি এর মধ্যে সাইটের ভিতরে তৈরি করবেন, সাইট ট্যাগ আমরা ইউজ করবো। যখন এই ধরুন কি ওয়েবসাইটের মধ্যে যখন একটা কি আলাদা একটা সাইট থাকবে সেটা আমরা কি ট্যাগ ইউজ করে করবো, সাইট। আচ্ছা, এরপরে আসেন কি ফুটার কি একটু আগে বলছিলাম, ফুটার হচ্ছে কি সবার নিচের অংশ। আমরা টেবিলের মধ্যেও কি যখন ফুটার লেগে এটা কোথায় থাকে সবার নিচে সেভ। আপনি যখন এরকম একটা প্রত্যেকটা ওয়েবসাইটে ওয়েব পেজে যদি আপনি যান
নিচে দেখবেন একটা কি অংশ থাকে, এখানে দেখেন প্রত্যেকটা কি একটা অংশ আছে, এই অংশটুকু বলে কি ফুটার। এই ধরনের যখন শেষের অংশটুকু করবেন তখন এটা হবে কি ফুটার ট্যাগের ভিতর। শুরু দিয়ে দেবো।